আমরা জানি যে ট বর্গীয় যে বর্ণগুলো আছে, ট বর্গীয় আমরা জানি 5টা বর্গে ভাগ করা হয়েছে, যেরকম ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তাই না? এই যে ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে এইগুলোর সাথে সর্বদা কি হয়? মূর্ধন্য ন হয়, মূর্ধন্য ন, তাই না? মূর্ধন্য ন হয়। তাহলে এখানে বলছে দন্ত না হয় না কখন? তাহলে এইগুলোর সাথে তো আমরা জানি যে দন্ত ন হয়, দন্ত ন হয়, তাই না? তাহলে মূর্ধন্য ন এখানে হবে না, তার মানে এগুলোর সাথে মূর্ধন্য না হয়, তাহলে দন্ত ন এখানে কিন্তু হবে না। সুতরাং এই যে ট বর্গীয় বর্গের আগে কিন্তু সর্বদা কি হয়? মূর্ধন্য ন হয়, দন্ত ন হয় না। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কিন্তু খ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এইখানে লেখা আছে কি? এইখানে লেখা আছে সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য ন বিধান ঘটে না। আমরা তো এটা জানি, তাই না, যে সমাসবদ্ধ যে পদগুলা এখানে কিন্তু আমাদের মূর্ধন্য ন এর যে সিস্টেম আমরা জানি, নত্য বিধান এবং সত্য বিধানের ভিতরে মূর্ধন্য ন কোথায় বসে এটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যদি আমরা মূর্ধন্য ন বসাতে চাই, এই বিধানটা কিন্তু সমাসবদ্ধ পদের ক্ষেত্রে ঘটে না। তবে আপনি এখন বলেন তো যে এখানে কোনটা মানে সমাসবদ্ধ পদ আছে যেখানে মূর্ধন্য ন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি? এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন তো আপনারা? ট বর্গীয় আগে দন্ত ন হয় না। এক্স্যাক্টলি। আমি প্রাইভেট বেসে ফ্রি পরীক্ষা দিতে পারি না, কেন জানি না। আপনি যোগাযোগ করেন কাজল লেখা আপু, আমাদের টিউটোরিয়াল টিমের সাথে যোগাযোগ করেন। কেন পারবেন না? অবশ্যই পারবেন। দেখেন এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে, দেখেন এর রতন, আপন, অনুষ্ঠান এগুলো কিন্তু কোনো সমাসবদ্ধ পদ না। তাহলে এই যে অগ্রে নায়ক যিনি, অগ্রে নায়ক, নায়ক যিনি বা যে, তাহলে এই যে অগ্রে নায়ক যিনি তিনি তো অগ্রনায়ক, তাই না? তাহলে অগ্রনায়কে কিন্তু এই যে গয় র ফলা ছিল না, আমরা জানি যে রি র স র ফলা এগুলো আসছে কি ওই যে লোহার চম্বুকের যে তত্ত্ব আপনাদের কাছে আছে, আমাদের জাহিন স্যার দিয়েছে, তাই না? তো সেখানে সেই অনুযায়ী র ফলা আছে। তাহলে এখানে মূর্ধন্য না হওয়ার কথা ছিল, বাট মূর্ধন্য না হয়নি। কেন? কারণ এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদে কখনোই মূর্ধন্য না হয় না, সেটা হচ্ছে অগ্রনায়ক। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অগ্রনায়ক। মাশাআল্লাহ, অনেকে উত্তর করে দিয়েছেন অগ্রনায়ক। আমরা চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, এইখানে বলছে যে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান, তাই না? এইখানে শুদ্ধ বানানের ক্ষেত্রে আমরা যদি এইখানে দেখি যে কি কি আছে, দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য। আচ্ছা, আপনারা একটু সবাই কমেন্ট করে জানান যে শুদ্ধ বানান কি হবে। আমরা জানি যে অ আ ভিন্ন, অ এবং আ ভিন্ন, এটা ছাড়া অন্য কোনো কার থাকলে, অন্য কোনো কার থাকলে এরপর মূর্ধন্য স হয়। এটা ছাড়া অন্য সর্বদা মূর্ধন্য স হয়। তাহলে এইখানে দেখেন রস্যুকার আছে, তাহলে এখানে মূর্ধন্য স হওয়ার কথা হয়নি, তার মানে এটা ভুল আছে। এখানে দীর্ঘকার আছে, তাহলে মূর্ধন্য স হওয়ার কথা হয়নি, কারণ অ আ ভিন্ন। তাহলে অ আ ভিন্ন, রস্যুকার, দীর্ঘকার, ইকার, দীর্ঘিকার, তাই না, এগুলো সব রিকার। এইখানে দেখেন এইখানে কি আছে? এইখানে আছে দুষ্প্রাপ্য, দয় দীর্ঘ আছে, এখানে দয় রস্যু আছে, দুই জায়গায় কিন্তু মূর্ধন্য স আছে। কিন্তু আমরা জানি দুষ্প্রাপ্য বানানে হচ্ছে কি হবে? রস্যুকার হবে। দুষ্প্রাপ্য বানানে কি হয় না? দীর্ঘকার হয় না। তাহলে এখানে সঠিক বানানটা হবে হচ্ছে ঘ। ঘ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আপনারা সবাই নাম্বার লিখে একটু কি করবেন? কমেন্ট করবেন। আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি কত নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্নে এখানে দেখেন নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়েছে? আমরা মূর্ধন্য নয়ের অনেকে জানি যে চাণক্য মাণিক্যগণ, ওই যে কবিতাটা, এটা আমরা মূর্ধন্য ন স্বভাবত কোথায় বসে সেটা জানি, কিন্তু মূর্ধন্য স এর ক্ষেত্রে আমরা অনেকে কিন্তু জানি না যে স্বভাবতই মূর্ধন্য স নিয়ম ছাড়া এখানে মূর্ধন্য স বসেছে। এরকম একটা ছন্দ আছে, আমি এখানে টোটাল ছন্দ নিয়ে আলোচনা করতে পারতেছি না, বাংলা বিষয় যেহেতু। এইখানে কিন্তু ছন্দটা এরকম আছে যে ভাষা মাসা শট আষাঢ় ষণ্ড, কষিত পাষাণ ইস্যু পাষাণ্ড, কাসাই কোষই কাষ্ঠ কোষ্ঠ, সত্য বিধির মানে না দাস্য। এরকম একটা কবিতা আর কি, আমি যে কোনো জায়গায় পড়ছি আর কি, তো সেই জায়গা থেকে আমি মুখস্থ করছিলাম যে মূর্ধন্য স হয় না। তাহলে ভাষা মাসা শট আষাঢ় ষণ্ড, তাহলে আষাঢ়, ভাষা, মাসা, শট, ষণ্ড, তারপরে কষিত পাষাণ ইস্যু পাষণ্ড,
পাষণ্ড, ঈষুত, কোষিত, এই যে যে কথাগুলো আছে এগুলো স্বভাবতই মূর্ধন্য ষ বসে। দেখেন এই ভাষা থেকে কিন্তু ভাষ্য কথাটা এখানে আছে, ভাষ্য, ভাষা, ভাষ্য। সুতরাং এই যে যে মূর্ধন্য শটা এখানে বসেছে, এটা কিন্তু মূর্ধন্য শটা বসেছে স্বভাবতই মূর্ধন্য ষ, এটা কোনো নিয়ম না মেনেই মূর্ধন্য ষ বসেছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বুঝতে পারলে ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখেন নিচের কোন শব্দগুচ্ছ নত্ব সত্যবিধান অনুসারে সঠিক? নত্ব সত্যবিধান অনুসারে সঠিক নিচের কোনটি? দেখেন আমরা জানি ঘন্টা, ঘন্টা বানানে তো যেহেতু ট আছে মূর্ধন্য ন হওয়ার কথা, মূর্ধন্য না হওয়ার কথা, কিন্তু এটা দন্ত ন আছে, মানে এটা ভুল আছে, আর পড়ে লাভ নাই। ব্রাহ্মণ, কষ্ট, পোশাক, পোশাক বানানে আমরা জানি এখানে মূর্ধন্য ষ হওয়ার কথা না, এখানে এই যে পোশাক মানে তালব্য স, তালব্য স হবে, তাহলে এখানে বানান সবগুলো ঠিক নাই। ভাষণ, গ্রন্থ, এই যে গ্রন্থ গয় রফলা আছে, তাহলে এখানে মূর্ধন্য ন গ্রন্থ না, গ্রন্থ ঠিক আছে। তাহলে কঙ্কন, এই যে দেখেন কয় ন কঙ্কন। আবার মাস্টার, মাস্টার আছে কি শব্দ? মাস্টার তো বিদেশি শব্দ, বিদেশি শব্দে কি কখনো কি মূর্ধন্য ষ হয় না? এটা ভুল আছে। তাহলে দেখেন ভাষণ, গ্রন্থ এবং জিনিস, এই বানান তিনটা নত্ব এবং সত্যবিধান অনুসারে ঠিক আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে গ। আপনি আগে এরকম থাকলে প্রত্যেকটা ভিতর ভুল খুঁজে বের করবেন, সবগুলো সঠিক আছে কিনা। আপনি যে কোনো একটা ভুল পাইলেই তো বুঝতেছেন যে ওইটা হবে না। যেরকম এখানে ঘন্টা বানানে ভুল ছিল, এটা ক্রস দিয়ে দিয়েছেন। এখানে পোশাক বানানে ভুল ছিল, আপনি এটা ক্রস দিয়ে দিয়েছেন। এখানে মাস্টার বানানে ভুল দিয়েছেন, এখন ক্রস দিয়েছেন। এখন এটা আর ক্রস দেওয়ার দরকার নাই, এটা আপনি সঠিক দিয়ে দিন, ঠিক আছে? কারণ সব ক্রস দিলে আপনি উত্তর করবেন কোনটা। সুতরাং 5 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ভাষণ, গ্রন্থ এবং জিনিস, অর্থ, এবং এটা নত্যবিধান সত্যবিধান অনুযায়ী ঠিক আছে। এইবারে এখানে আসি যে which one of the following is correct। এখানে আপনারা একটু উত্তর করেন তো, যে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব, এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? যে একটা আছে যে প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, আর একটা আছে এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, প্রত্যেকটা ইংরেজি বাক্যে একটা ভার্ব থাকে। আর এভরি ইংলিশ সেন্টেন্স মানে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সে শুড হ্যাভ এ ভার্ব, মানে একটা ভার্ব থাকা উচিত। আর এখানে আছে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, মানে অবশ্যই থাকতে হবে। তাহলে ভার্ব ছাড়া কি ইংরেজিতে সেন্টেন্স হয় স্ট্রাকচারাল ভাবে? না, হয় না। ভার্ব আছে, এভরি সেন্টেন্সে ভার্ব আছে, এটা কোনো নরমাল কথা, মানে ভার্ব আছে, নাও থাকতে পারে। আবার বলছে যে এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, ইংরেজি সেন্টেন্সে একটা ভার্ব আছে, তা ভার্ব থাকলো, নাও থাকতে পারে। কিন্তু এই যে কথাটা, এটা থাকা উচিত। আচ্ছা, থাকা উচিত, তাহলে না থাকলে কি হবে? না, না থাকলে হবে না, থাকা উচিত, উচিত অর্থে বোঝাইছে। কিন্তু এইখানে কিন্তু আপনাকে জোর প্রদান করে বলা হচ্ছে মাস্ট হ্যাভ এ ভার্ব, অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। তো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং জোর প্রদান করে যেহেতু এই কথাটা বলা হয়েছে, সুতরাং 6 নাম্বার প্রশ্নের উত্তর হবে যে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। মাস্ট হ্যাভ মানে কি? অবশ্যই থাকা, ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স হয় না। সুতরাং সব থেকে গুরুত্বের সাথে এই কথাটা বলতে হবে। আমরা চলে আসি পরের প্রশ্নে। তাহলে এই যে দেখেন ইংরেজি ভাষায় কয়টি প্রাইমারি অক্সিলারিজ আছে, মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি আছে। আবার অনেক সময় আছে শুধু অক্সিলারি আসে, যে AUXILIARIES অক্সিলারিজ। কয়টা অক্সিলারি ভার্ব আছে? আর এখানে প্রশ্ন আসছে প্রাইমারি অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যখন থাকে, আমি দুইটার উত্তরই বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এটা কিন্তু যে কোনো একটা ইংরেজি বই খুলে দেখবেন যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন থেকে এটা দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে এমন কোনো প্রশ্ন নাই যেটা চাকরির পরীক্ষাতে আসে নাই। সুতরাং ওটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। দেখেন যখন প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবে তখন অবশ্যই সেটার উত্তর হবে 14টি। প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে কতটি? 14টি। আর আপনারা একটু বলে দেন তো যে শুধু অক্সিলারিজ থাকলে কতটি হবে? শুধু অক্সিলারিজ যদি থাকে আপনারা বলে দেন যে এটার উত্তর আসলে কি হবে। তাইলে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে 14টি, এটা আমি বলে দিলাম। এখন আর লিখে দিচ্ছি না, কারণ যেহেতু এটা আমাদের সলভ ক্লাস, আমাদের যদি এটা মানে অ্যানালাইসিস ক্লাস যেটা হয়, যে গবেষণামূলক যে ক্লাসটা হয়, মাত্র 10-15টা প্রশ্ন সলভ করে দিই, তখন কিন্তু আমরা ব্যাখ্যা করি। এখন আর ব্যাখ্যা করতে পারতেছি না আর কি, টাইম নাই, কারণ অনেক প্রশ্ন আমাদের সলভ করতে হবে। তো যদি বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই যে অনেকে রত্না আপু, তারপরে হচ্ছে রেবেকা সুলতানা আপু 11টি লিখছে, না রত্না আপু ঠিক বলছে যে যদি থাকে আপনার শুধু অক্সিলারিজ তাহলে হবে 12টি। শুধু অক্সিলারি যদি বলে তাহলে হবে 12টি, আর প্রাইমারি অক্সিলারি বললে হবে 14টি। আপনি মনে রাখবেন যে
অক্সিলারি মানে 12টি, যেহেতু প্রাইমারি কথাটা যুক্ত আছে তাহলে প্রাইমারি অক্সিলারি একটু বেশি হবে, তার মানে প্রাইমারি, দুইটা অক্ষর বেশি আছে মানে দুইটা ভার্ব বেশি হবে, প্রাইমারি। তাহলে প্রাইমারি যেহেতু দুইটা অক্ষর এখানে বেশি আছে, দুইটা সিলেবেল, তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হলে 14টি হবে, আর এমনি অক্সিলারি ভার্ব হবে 12টি। সেটা কি কি আমি এখন আর লিখে দিচ্ছি না, অবশ্যই একদিন আপনাদের লিখে দিব যখন ক্লাসটা ওইভাবে আমরা নিব। এখন she takes after her mother, তাহলে এখানে টেক্স আফটারটা কি, টেক্স আফটারটা কি বলেন তো? এটা কি ভার্বাল ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, রেগুলার ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব? টেক্স আফটার। তা আমরা জানি যে কোনো ভার্বের সাথে যখন প্রিপজিশন থাকে, যে কোনো ভার্বের সাথে যখন প্রিপজিশন থাকে তখন ওই ভার্বকে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব এটা বলা হয়, তাই না? তাহলে যেহেতু এটা দুইটা মিলে একটা ভার্ব হয়েছে, এটা ভার্বাল ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব, সুতরাং এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব কই আছে? খ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ। যেহেতু এখানে টেক্স আফটার আছে, অবশ্যই টেক্স আফটারটা হবে হচ্ছে খ হবে, ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, অনেক প্রশ্ন সলভ করব আমরা, খুবই দ্রুততার সাথে আমরা চলে যাচ্ছি। দেখেন এই প্রশ্নটা আপনাদের প্রত্যেককে উত্তর করতে হবে, না হলে আমি এটা থেকে কি করব না, এটা মানে পরের স্লাইডে যাব না। কেন? কারণ এই প্রশ্নটা আমাদের সবার জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আমাদের সবাইকেই জানতে হবে। which of the following is বা আর সেমি মডালস। সেমি মডাল ভার্ব কোনগুলো? উত্তর করে দেন। ক্যান কুড, নিড ডেয়ার, উইল উড, মাস্ট শুড। তাহলে ক্যান কুড, নিড ডেয়ার, উইল উড, মাস্ট শুড। আপনারা সবাই উত্তর করবেন কি? সবাই উত্তর করবেন না? প্রত্যেকে উত্তর করে দেন 9 নাম্বার লিখে, এইভাবে 9 লিখে তারপরে এ বি সি ডি, অথবা আপনি ক খ যদি লেখেন ক খ গ ঘ এভাবে লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে যে না আপনি কত নাম্বার প্রশ্নের উত্তর করেছেন, এটা ঠিক আছে। এখানে which of the following are সেমি মডাল, তাহলে সেমি মডাল কোনটা? সেমি মডাল কোনটা বলেন? সেমি মডাল কোন দুইটা ভার্বকে সেমি মডাল ভার্ব বলা হয়? দেখি, নিড ডেয়ার। হ্যাঁ, অনেকে যারা লিখতেছেন আমি তাদেরকে অনেক অনেক বেশি মানে অভিবাদন বা কি শুভেচ্ছা বা ভালোবাসা যা বলেন এটা জানাচ্ছি। কেন? সাদর সম্ভাষণ জানাচ্ছি, কারণ আপনি একবার লেখা মানে আপনার এটা মাথায় থাকতেছে, মুখস্থ হয়ে যাচ্ছে। যদিও এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন জানা, কিন্তু যেগুলো না জানা সেগুলো আপনাকে করতে হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো তো সব মডাল অক্সিলারি, কিন্তু সেমি মডাল যখন বলা হয় তখন নিড আর ডেয়ার কে মূলত বলা হয়েছে সেমি মডাল ভার্ব। তারা এরা অরিজিনালি মডাল না, কিন্তু মডাল ভার্বের মতো কাজ করে, এই জন্য এদেরকে সেমি মডাল মানে প্রায় মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে সর্বদা বেস ফর্ম হয়, তাই মডাল। তাহলে হি ডেয়ার নট টাচ মি, তাহলে হি ডেয়ার নট টাচ মি, এখানে ডেয়ারটা কি? আপনারা এবার মনে হয় নিঃসন্দেহে সবাই বুঝে গেছেন যে হি ডেয়ার নট টাচ মি। তাহলে এই ডেয়ারটা এখানে কোন ভার্ব হবে? কেবলই কিন্তু আমরা পড়েছি যে ডেয়ার, DARE, ডেয়ার এবং নিড। তবে এখানে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে, মানে ইংরেজি তো তাই হালকা একটু দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন যে নেগেটিভ অথবা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই এগুলো শুধু সেমি মডাল, তাই ছাড়া অন্য সকল সেন্টেন্সে এরা কিন্তু মেইন ভার্ব। মানে ডেয়ার এবং নিড এটা যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে, নেগেটিভ, এই যে আমি এখানে বলে দিচ্ছি, নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন নিড অথবা ডেয়ার থাকবে তখনই এরা সেমি মডাল, আর বাকি সকল সেন্টেন্সে কিন্তু এরা মেইন ভার্ব। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স আছে, আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এখানে ডেয়ারটা সেমি মডাল। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ক হবে এই প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্নের উত্তর ক। অনেকে অনেক ধরনের রিয়াক্ট ইউজ করতেছেন, ভালো লাগতেছে, আপনারা এভাবে সাপোর্ট দিয়ে যান, বেশি বেশি শেয়ার করে দেন, আমরা কিন্তু খুব দ্রুততার সাথে অঙ্কগুলো করতেছি। আচ্ছা, এই যে যদি তেল বা চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? আচ্ছা, তাহলে দেখেন তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পাইলে এখন কত হয়ে গেছে? আগে ছিল 100, এখন হয়ে গেছে 125 টাকা হয়ে গেছে না? কিন্তু আমি তো দাম বাড়াবো না, মানে আমি তো খরচ বাড়াবো না, আমি আমার ব্যয় কি করব না? বৃদ্ধি করব না। তাহলে আমি তো ওই 25 টাকা মানে ব্যয় করব না, তার মানে আমার এখন দাম যদি হয়ে যায় 125 টাকা, এখানে বলছে না যে চিনির মূল্য কত কমালে, তা আমার 125 টাকা দাম হয়ে গেছে।
তা হয়ে যায় যাক, আমি ওই 125 টাকার থেকে আমি 25 টাকা ব্যয় করবো না, মানে 25 টাকা কমাই দেবো। কারণ আমি আগেও 100 টাকা করতাম, এখনো 100 টাকা ব্যয় করব। তার মানে যদিও 125 টাকা দাম হয়ে গেছে, আমি ওই যে এক্সট্রা 25 টাকা বাড়ছে ওইটা আমি ব্যয় করব না, মানে 125 টাকা থেকে আমি 25 টাকা কম ব্যয় করবো, তাইলেই তো আমার 100% থেকে যাচ্ছে, তাই না? তাহলে এটা যেহেতু শতকরা বলেছে, শতকরা দিলে আমরা জানি 125 থেকে কমানো লাগবে আছে 25%। তাহলে 100 থেকে কত কমাতে হবে? 100 থেকে আপনি এই জায়গায় 25 দিয়ে এটার কাটাকাটি করেন 5 দিয়ে এটাকে কাটলে হয় 20, তাই না? 5 কুড়ি 100, হ্যাঁ। তাহলে 20% হবে এই প্রশ্নের উত্তর, 20% হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। বুঝতে না পারলেও স্যার এটা মুখস্থ হয়ে গেছে, 20% থাকলে 25%, আচ্ছা সব সব ক্ষেত্রে এরকম নাও হতে পারে, ঠিক আছে ভাই? তারপরেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এটা মিলে যাচ্ছে, 20% থাকলে 25%, 25% থাকলে 20%, কিছু ক্ষেত্রে হচ্ছে, নট অলওয়েজ। আচ্ছা, এখন বলতেছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। আপনারা একটু এই প্রশ্নগুলো, আমি ম্যাথ আসলে করে দিচ্ছি, আপনারা যে যে পারেন উত্তর করেন, অথবা আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন কত উত্তর করেছিলেন সেটা লিখে দেন, ঠিক আছে? আর আপনারা যারা প্রিয় ভাই বোন নতুন আছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই প্রশ্নগুলো যে পরীক্ষাতে কতবার আসছে, মানে কি বলবো আপনাদের, যদি আমি একটু দেখাই, যে একটা জিনিস একটু দেখাচ্ছি, আপনারা একটু লাইনে থাকেন, আমি চলে যাইনি আর কি, আছি আপনাদের সাথে। আমি আপনাদের একটা জিনিস একটু দেখাচ্ছি যে এইগুলো প্রশ্ন কতবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে, এটা যদি আপনারা দেখেন তখন বুঝবেন যে এগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কোথায় আছে, এগুলো আসলে খুঁজে বের করা তো মুশকিল, ঠিক আছে? সবাই একটু লাইনে থাকেন, এই প্রশ্নটা উত্তর করে দেন, উত্তর করতে থাকেন, আমি দেখতেছি যে দেখেন এই পরিমাণ কত, এই হাজার হাজার পরীক্ষাতে এইসব প্রশ্ন আসছে। আমরা কিন্তু সকল প্রশ্ন বিগত সালে আসা এরকম প্রশ্ন নিয়েই কিন্তু অ্যানালাইজ করি এখানে, ঠিক আছে? এমন না যে মন চাচ্ছে মন গড়া একটা প্রশ্ন নিয়েই আপনাদের সাথে আলোচনা করতেছি। তো এই কথাগুলো বোঝানোর জন্য, এই তো আসলে হুট করে খুঁজে বের করা খুবই মুশকিল, বুঝছেন? এই সব প্রশ্ন আপনাদের অনেকবার চাকরির পরীক্ষাতে আসছে, তো আসার কারণে ওইগুলো কিন্তু আপনাদেরকে বারবার দেওয়া হয়েছে, ঠিক আছে? বারবার দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই প্রশ্নটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝবেন যে এই প্রশ্নটার গুরুত্ব কি। আমরা যে সব প্রশ্ন দিছি সবই স্যার দেখা যায় স্যার, আচ্ছা এই যে 199 নাম্বার কি দেখা যায় স্যার? 199 নাম্বার প্রশ্ন দেখেন কতবার চাকরির পরীক্ষাতে আসছে, একটু দেখেন তো। যে 35তম BCS, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, রেলপথ মন্ত্রণালয়, প্রত্যেকটা প্রশ্নে একই প্রশ্ন রিপিট হয়েছে, একই প্রশ্ন এতবার আসছে। তাহলে আপনি কেন এই জিনিসগুলো করবেন না বলেন? আমরা কি আমাদের মন মতন এটা উঠাই দিছি? কখনোই না, এটা মানে মনে করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন দিয়ে কাজ করতেছি। আচ্ছা 12%, সরি বলছে 20% কমে গেছে, এই জন্য 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে, তাই তো? 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা বলেন তো 12-র তাহলে 20% কত? 12-র 20%, 12 থেকে 20% যদি আমরা করি, 12-এর 20% হবে হলো, এটা দিয়ে এটাকে কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে হবে 5, তাই না? 5 কুড়ি 100। তার মানে আপনি যদি এটা দিয়ে এই 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণেও 10, আর যেহেতু থাকবে না 20, 4 5 20, এখানে এত হয়, তাই না? তার মানে 12 থেকে 20% কমে গেলে হয় হচ্ছে এই যে 20%, 12 থেকে 20%-এর মান হচ্ছে 2.4 টাকা। তাহলে 2.4 টাকায় আপনি কয়টা কলা বেশি পাচ্ছেন? মানে 2.4 টাকায় আপনি কলা পাচ্ছেন 2টা বেশি। তার মানে একটার মূল্য চেয়েছে না যে বর্তমানে একটি কলার মূল্য, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলেই তো পাচ্ছেন আপনি 1.2। 2.4-কে 2 দিয়ে ভাগ দিলে দেখবেন 1.2 আসতেছে। তাহলে একটা কলার দাম হবে 1.2 টাকা। মানে 12 টাকার থেকে 20% কমে গেল, তার মানে আমার এখানে 2.4 টাকা। এই যে 2.4 টাকা আমার এক্সট্রা থাকতেছে, ওই টাকাতে আমি 2টা কলা পাচ্ছি। তাহলে 2.4 টাকায় যদি 2টা কলা পাই, তাহলে একটা কলার দাম নিশ্চয়ই এর 2 দিয়ে ভাগ দিলেই তো পাওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে বলবেন, আর ক্লাসটা কেমন লাগতেছে সেটাও একটু কমেন্ট করবেন, ঠিক আছে? একটু করে আসলেন এটা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলে আসি পরের প্রশ্নে। এখানে আমরা চলে আসি
দেখেন একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বৃদ্ধি পেয়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? আপনারা এই ধরনের প্রশ্নের শর্টকাট আছে, আমি এখন শর্টকাটই বলতেছি। আমার মনে হয় এটা যদি কেউ এরকম করে যে 5% বেড়েছে 5% কমেছে, এটা একদম এরকম 5-এর 5% দিলেই কিন্তু উত্তর হয়ে যায়। 5-এর 5%, ঠিক আছে। এটা দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে কত, এটা দিয়ে এটাকে কাটলে হবে 5 20 100, তাই না? 20, তাহলে হচ্ছে উপরে 5 নিচে 20, তাহলে এখানে হয় 500, তাহলে 500 না মানে 5, তাহলে এর ভিতরে যায় না জন্য এখানে একটা দশমিক নিলাম, এখানে একটা শূন্য নিলাম। এটা এর ভিতরে যায় দুইবার গেলে হয় 40, তাই তো? এখানে থাকে 10, তাহলে যায় না জন্য এখানে একটা শূন্য নিলাম, এবারও যায় না জন্য আরো একটা শূন্য নিলাম, যেহেতু দশমিক দেওয়া আছে। এখন আমরা যদি এইখানে নিই 5, তাহলে 5 20 100, এই যে দেখেন মিলে গেছে। এই যে 0.25%, এটা কি হবে? হ্রাস পাবে। কারণ যে এখানে কি হয়েছে, আগে কমেছে, তারপরে কমা জিনিসে যখন বাড়ে তখন আসলে কমেই গেছে ধরতে হবে। এটার আরো একটা শর্টকাট আছে, এটা সেই শর্টকাটটাও আমি আপনাদের লিখে দিই। আমরা জানি যে +x - y, আবার +x, এখানে +x গুণ -y ভাগ 100, এটা হচ্ছে কি বাড়লে আর কমলে, আগে বাড়ছে পরে কমছে বা আগে কমছে পরে বাড়ছে, এই ধরনের অঙ্ক যখন থাকে যে এত পার্সেন্ট বাড়ছে পরে আবার এত পার্সেন্ট কমে গেছে, এই ধরনের অঙ্ক থাকলে এই যে বাড়ছে সেটা 5%, তার মানে +5%, +5 মাইনাস আবার 5% কমছে -5 যোগ এখানে +5 গুণ -5 ভাগ 100, এটা দিলে আপনি দেখবেন যে পেয়ে গেছেন। তাহলে এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে -5 5 25, 5 25, তাই না? ভাগ এখানে 100, তাহলে আপনি যদি আসেন এখানে 2 ঘর আগে দশমিক আসবে, তাই না? 2 ঘর আগে দশমিক আসবে, 2 ঘর আগে দশমিক আসলে -0.25, তাহলে যেহেতু এখানে একটা মাইনাস আছে, তার মানে কি হচ্ছে -0.25% কমে যাচ্ছে, মানে এই প্রশ্নের উত্তর হবে গ। এই শর্টকাটটা আপনারা সবাই লিখে নিতে পারেন, এই যে প্লাস মানে এই যে বৃদ্ধি পাচ্ছে, মাইনাস মানে কমে যাচ্ছে, আর ওই দুটা গুণ করে 100 দিয়ে ভাগ। কথা ক্লিয়ার? একদম পানির মতো ইজি হয়ে যাবে সব অঙ্ক, আপনি যাই থাকুক না কেন। এটা এই যে দেখেন এখানে আছে যে একটি বই, দেখেন এইসব জিনিস করতে মুখে করা যায়, মানে মুখে করা যায় কিভাবে? 5% কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য হিসেবে দিতে হয়, 6% কমিশনে খরচ করলে 15 টাকা আরো কম দিতে হয়। মানে আপনি 5% কমিশন দিলে ওই জিনিসটা যখন কিনতেছেন, তখন যে টাকা দিচ্ছেন 6% কমিশন দিলে আপনি তার থেকে 15 টাকা কম দিচ্ছেন, মানে 1%-এর মান হচ্ছে 15 টাকা। 1% সমান তাহলে 15 টাকা না? কারণ আপনি যখন এই যে 1% কম টাকা দিচ্ছেন তখন 15 টাকা কম দিচ্ছেন, মানে 1% মানে 15 টাকা। 5%-এ যা 6%-এ যা থেকে 15 টাকা কম, তার মানে 1%-এর মান হচ্ছে 15 টাকা। তাই বলছে বইটির প্রকৃত মূল্য, আর আমরা জানি যে অরিজিনাল মানে 100%, তাহলে 100%-এর নামে 1% যদি হয় আপনার 15, তাহলে 100%-এ হবে 1500, তাই না? দুইটা শূন্য এর পাশে বসায় দিলেই তাহলে 1500 টাকা, প্রকৃত মূল্য হবে 1500 টাকা। এ দেখেই বোঝা যায় যে 1% যখন আমার কমিশন বেশি দিচ্ছে তখন আমি 15 টাকা কম দিচ্ছি, মানে 1%-এর মান হচ্ছে 15, তাহলে 100%-এর মান হবে 1500। ঘ হবে এই প্রশ্নের উত্তর। আপনারা যদি এরকম ভাবে বুঝতে পারেন তাহলে এসব জিনিস কিন্তু আপনার কাছে পানি না ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কোনো বিষয়ই থাকবে না। এই যে দেখেন একটা প্রশ্নটা পড়তে যতক্ষণ টাইম লাগতেছে, করতে তার থেকে অনেক কম টাইম লাগবে। একটি বাক্সের 2/3 ষাট পরীক্ষা করার পর 4টি ত্রুটিযুক্ত এবং 36টি ত্রুটিমুক্ত পাওয়া গেল। বলছে 85% ষাট ত্রুটিমুক্ত পেতে হলে, 85% ষাট যদি আমি কি চাই, ত্রুটিমুক্ত পেতে চাই, তাহলে অবশিষ্ট ষাটের মধ্যে কতটি ত্রুটিমুক্ত ষাট পেতে হবে? তাহলে এখানে ত্রুটিযুক্ত হচ্ছে 4টি, আর ত্রুটিমুক্ত হচ্ছে কতটি? 36টি। তার মানে আর এটা হচ্ছে 2/3, তাহলে আমাদের কাছে মনে করেন যে অনেকগুলো ষাট আছে, সেই ষাটের 2/3 আমি কি করছি, 2/3 আমি টেস্ট করছি যে সবগুলো কেমন ত্রুটিযুক্ত নাকি ত্রুটিমুক্ত।
তা 2/3 যখন আমি টেস্ট করছি তখন তার ভিতর 36টি পেয়েছি হচ্ছে ত্রুটি মুক্ত আর 4টি পেয়েছি ত্রুটি যুক্ত। তার মানে 2/3 টেস্ট করার পরে 36টি আর 4টি পেয়েছি, মানে মোট তো 40টি। মানে 2/3 মান 2/3 60, 2/3 মানে হচ্ছে 3/2 তাহলে 2/3 60 সমান যদি হয় কতটি? 40টি। 40 কিভাবে হয়েছে বুঝছেন তো? এই যে এতটি ত্রুটি মুক্ত এতটি ত্রুটি যুক্ত, তাহলে এক মানে আমরা জানি যে 2/3 মানে যদি এত হয় তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ সমান কত? মানে 3 অংশ 3/2 তাহলে 3/2 সমান যদি এতটি হয় তাহলে 2 সমান হবে মানে সম্পূর্ণ আমরা জানি সাধারণত এক অংশ, তাই না? তাহলে এক অংশ সমান হবে আমরা, অথবা এইভাবে যদি ধরি মোট 60 যদি হয় এক্সটি, তাহলে এক্স এর 2/3 সমান হচ্ছে 40টি, তাই তো? 40টি, তাহলে 2x/3 সমান হচ্ছে 40। এবার আপনি কাটাকাটি করেন, এক্স সমান এটা ওই পাশে গেলে উল্টে যাবে, তাই না? 40 গুণ 3/2, তাহলে এখানে 2 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে কত? যে 20 আর 3 20 60। তার মানে মোটামুটি আমার মোট 60 হচ্ছে, মোট 60 এটা 2/3 যদি 40টা হয় তাহলে মোট 60 হবে কতটি? 60টি। তাহলে মোট 60 থেকে 85% যদি আমি ত্রুটি মুক্ত পেতে চাই, 85%, তাহলে 60 এর 85% কত? 60 এর 85% আমার কি ত্রুটি মুক্ত পেতে হবে। তাহলে এইখানে কাটাকাটি করেন, এটা কাটেন এটা কাটেন, এবার 5 দিয়ে কাটলে 5 5 17 85 আর 5 2 10, এটা দিয়ে আবার এটাকে কাটলে কত হয়? আচ্ছা 5 5 7 35 এর 5 5 7 85, তাই না? তাহলে এইখানে যদি আমরা করি 2 দিয়ে তাহলে এখানে কত হয়? 3 হয়, তাহলে 3 17 51। তার মানে এইখানে 51টি 60 হচ্ছে আমার ত্রুটি মুক্ত পেতে হবে। আর আমার আগে কতটি ছিল ত্রুটি মুক্ত? 36টি। তার মানে আমার এক্সট্রা আর ত্রুটি মুক্ত পাওয়া লাগবে কয়টি বলেন তো? অবশিষ্ট 60-এর ভিতর কতটি ত্রুটি মুক্ত পেতে হবে? তাহলে আগে তো আমার 36টি ছিল, আমার মোট 51 থেকে এখন 36 বাদ দেন, তাহলে দেখেন হয়ে যাচ্ছে 15টি। তাহলে এই 36 থেকে 51 বা 51 থেকে 36 বাদ দেন, তাহলে দেখেন 15টি। সুতরাং এখানে হয়ে যাবে উত্তর কি? 15টি। দেখেন এই জায়গায় কিন্তু 51টিও আছে, ভুল করে 51টি দাগানো যাবে না, মানে মোট থেকে 51টি। কিন্তু এখানে তো বলছে যে অবশিষ্ট 60-এর মধ্যে কতটি আর যদি আপনি পান, ত্রুটি মুক্ত পান, তাহলে আপনার 85% হবে। তাহলে আপনার 51টি বানাতে গেলে এই যে এই 51টি থেকে 36টি বাদ দিলে আর 15টি যদি আপনি করেন সেক্ষেত্রে হয়ে যাবে 15টি হবে এই প্রশ্নের উত্তর। আপনার মনে হয় বুঝতে পারছেন যে এই যে 2/3 মান হচ্ছে 40, তাহলে এক অংশের মান 60, 60-এর 15% হচ্ছে মানে 60-এর 85% 51, তাহলে 51 থেকে 36 বিয়োগ দিলেই 15টি হয়ে যাচ্ছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এখন প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? এইগুলো আসলে আমি আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ, 3টা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে আপনারা একটু বলেন তো দেখি, আপনারা বুঝতেছেন কিনা? আপনারা সবাই একটু উত্তর করে দেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়? প্রথম পানিপথের যুদ্ধ হয়, সবাই কমেন্ট করেন। বিনা আক্তার, ক্লিয়ার স্যার, রোকসানা আক্তার, অনিকা, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলতেছি যে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কি কি উত্তর দিয়েছেন সেই উত্তরটা বারবার লিখে দেন, ঠিক আছে? দিয়েছিলাম। এখন ক্যালকুলেশন করে আপনাকে বলি যে একটা অঙ্ক দিয়ে আপনারা করেন, তারপরে আমি উত্তর দিচ্ছি, তখন কিন্তু আমি 100 প্রশ্ন সলভ করতে পারবো না, কারণ টুডে আই এম গোয়িং টু সলভ অ্যাটলিস্ট 100 কোশ্চেন্স। ওকে, তো সেই জায়গা থেকে আমি এত টাইম থাকবে না, 4-5 ঘন্টা টাইম লাগবে, তো ওই টাইম আমি দিতে চাচ্ছি না। অনেকে উত্তর করতেছেন, মাশাআল্লাহ। দেখেন পানিপথের প্রথম যুদ্ধ হয় হচ্ছে 1526 সালে, 1526 সালে, আলহামদুলিল্লাহ, অনেকে বুঝতে পারতেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা 1500। আচ্ছা, আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল? তা আকবর দিল্লির সিংহাসনে আমরা জানি যে 13 বছর ছিল বয়স। আর এগুলো তো আর টেকনিক নাই, বা এটা তো এরকম ম্যাথ বা সূত্র নাই যে আকবর তাহলে প্রথমে আর লাস্টে আর, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে কত বছর, এটা কি ভাবার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, এটা মুখস্থ করবেন, ঠিক আছে? 13 বছর। আচ্ছা, এর পরের প্রশ্ন চলে আসি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি যখন না, আমি হচ্ছে প্রাইমারিতে যখন আমি ভাইভা দিয়েছিলাম তখন আমারে কিছু প্রশ্ন করা হয়েছিল, তখন জিজিয়া কার্ড ছিল না, তখন সম্রাট বাবর থেকে আর কি প্রশ্ন করছিল, বেশ কয়েকটা প্রশ্ন। দ্বীন এলাহি, যেহেতু আমার নাম দ্বীন ইসলাম, তো আমাকে বলতেছে দ্বীন এলাহি ধর্মের প্রবর্তক কে, তারপরে টোডরমল কে ছিল, মানে এরকম কোশ্চেন করছিল। আবার আমার বাবার নাম হচ্ছে বাবর আলী শিকদার, ঠিক আছে?
তো আমার বাবার নাম যেহেতু বাবর, আবার আমি দিন ইসলাম, তারপরে দিনে এলাহি, ও পাশে সম্রাট বাবর। তারপরে এই যে বিশেষ করে আমরা জানি যে বাবার হলো একবার জ্বর, তাহলে বাবার বাবার থেকে আছে বাবর, আর একবার থেকে আকবর, মানে বাবরের ছেলে আকবর। জ্বর থেকে জাহাঙ্গীর, সারিলো থেকে শাহজাহান, সারিলো ঔষধ থেকে আছে আওরঙ্গজেব। এরকম একটা সিকোয়েন্স আছে আমরা জানি, অত কথা আমার বলার সময় নেই, আসলে এগুলো টেকনিক করে পড়তে হয় অনেক ক্ষেত্রে। তো বিষয় হচ্ছে আমাকে এই প্রশ্নগুলো করছিল টোডরমলকে, তারপরে এই যে আকবর মানে নিয়ে এই বৈশাখী, পহেলা বৈশাখ শুরু করে কে, এটা কত সালে শুরু হয়েছিল, এটার ব্যাকগ্রাউন্ড কি, এই প্রশ্নগুলো কিন্তু আমাকে করছিল, বুঝছেন। তো যাই হোক, আমরা এই প্রশ্ন নিয়ে এখন কথা বলতেছি না, আমরা জিজিয়া কর, এই জিজিয়া কর আসলে রহিত করেন কে? তাহলে জিজিয়া কর রহিত করে মানে বাধা দেয় বা বন্ধ করে দেয় হচ্ছে সম্রাট আকবর। শুরু করেছিল ওনার বাবা, মানে সম্রাট বাবর, ঠিক আছে। রহিত করে আছে আকবর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এই যে ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো, সম্রাটকে আলমগীর বলা হতো, আপনারা কি জানেন যায় কাকে আলমগীর বলা হতো? আমরা জানি ওই যে আওরঙ্গজেব, বাবার হলো একবার জ্বর, সারিল ঔষধ থেকে আওরঙ্গজেব। তা আমরা ছোটবেলায় কিন্তু একটা কবিতা পড়েছি যে শিক্ষাগুরুর মর্যাদা, ওই কবিতা এরকম ছিল না, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয় আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি, ধুয়ে মুছে সব করিছেন সাপ সঞ্চারী আঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই, দিল্লির প্রতিপুত্রের করে লইয়াছি পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোনো ছাড়, ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা শুধাইলে শাস্ত্রের কথা শুনাইব অনর্গল। আবার প্রাণ মানে এখানে যে কবিতার অংশটা আমি আর এখন পড়তেছি না, যে আমরা জানি যে সবাই যে যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড় আমি, বোঝাবো শাহান শাহে। এই টোটাল কবিতার শেষের দিকে দেখবেন কিন্তু আছে যে বাদশাহ আলমগীর, ওই যে ওইখানে আছে আজ হতে চির উন্নত হলো। তো এই কবিতাটা মানে খুবই আমার একটা ভালো লাগার কবিতা, টোটালটাই মুখস্থ আছে, ভালোই লাগে। যে তারপর দিন প্রাতে বাদশাহ হুজুর ডেকে নিয়ে গেল শিক্ষককে কেল্লাতে, বাদশাহ শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। বাদশাহ শিক্ষক কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, পুত্র আমার জল ঢালি শুধু ভিজায় আছে ও চরণ, মানে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজায় আছে ও চরণ, নিজ হাতখানি কেন বুলায় দিল না সযতনে, শরীর ব্যথা পায় মনে। এই যে কথাটা যখন বলে তখন কিন্তু শিক্ষক এবার সগৌরবে দাঁড়িয়ে বলে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই সেই আলমগীর, এই সেই আলমগীরের কবিতা, এই সেই আলমগীর হচ্ছে আসলে আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের নাম, এনাকে আসলে জিন্দা পীর বলা হতো। আওরঙ্গজেব, ওনাকে আসলে আলমগীর নামে ডাকা হতো। আমি কবিতাটা অত ভালো আবৃত্তি করতে পারছি কিনা জানি না, তো তারপরেও আমি আবৃত্তি করে শোনালাম, মানে ভালো লাগে তো এই জন্য বলে দিলাম। অনেক বড় কবিতা, মুখস্থ রাখছি আর কি, ঠিক আছে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহর কবর কোথায়, এটা আপনারা পড়ে দিবেন, জানেন সবাই, ইয়াঙ্গুন মনে হয়, তাই না? আচ্ছা, বাহাদুর শাহ শেষ যিনি, উনি হচ্ছে ইয়াঙ্গুনে ওনার কবর দেওয়া। আচ্ছা, দ্বীপটি কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত, এইগুলো আপনারা পড়বেন অবশ্যই সুন্দর করে। সামোয়া হচ্ছে পলিনেশিয়া, আপনার পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, তারপরে ওই যে দক্ষিণ ভারতীয় মানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যে ওয়েস্ট ইন্ডিজ যেগুলো আছে, এই দ্বীপগুলো কোন জায়গায় কোনগুলা কারা আছে একটু সুন্দরভাবে পড়বেন, আমি এটার ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। তারপরে সলোমন দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত বলেন তো? সলোমন দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ কোথায়? আপনারা সবাই উত্তর করে দেন, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আর কবিতাটা কেমন লাগলো একটু আপনারা সেটা কি জানাবেন না? কবিতাটা কেমন লাগলো একটু জানায়েন, ঠিক আছে? তাহলে সলোমন দ্বীপপুঞ্জ একসাথে মনে রাখা অনেক সাধনার ব্যাপার, এক্স্যাক্টলি। তাহলে সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত একটু বলবেন, যে সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত, দেখি কি কমেন্ট করেন।
সলোমন দ্বীপপুঞ্জ কোথায়? হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত। হ্যাঁ, অনেকেই উত্তর করে দিয়েছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কই, মাশাল্লাহ, চমৎকার, মাশাল্লাহ, অনেক সুন্দর, অসাধারণ। হ্যাঁ, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত বলেন? খ। আচ্ছা, তো প্রশান্ত মহাসাগরে। সামিয়া ইসলাম, স্যার আবৃত্তি আপনার, আপনি গণিতে গানে গুণে পরিপূর্ণ। সামোয়া 2 সি লিখছে। স্যার পানি অলরাউন্ডার। সেতু সরকার লিখছে খ। এক কথায় অসাধারণ, সামোয়া। আচ্ছা, এই যে এটা সলোমন দ্বীপপুঞ্জ, সবাই উত্তর করেন দেখি, আপনারা সবাই উত্তর করতে পারেন কিনা। আটলান্টিক মহাসাগর লিখছে অনেকে। আচ্ছা, দেখা যাক দেখি কি হয়। কিছুক্ষণ আগে প্রশ্নটা আচ্ছা, অনেক ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? অনেকে আটলান্টিক দিচ্ছেন, অনেকে ক দিচ্ছেন। সলোমন দ্বীপপুঞ্জ কি আপনারা এটা জানেন না? সলোমন দ্বীপপুঞ্জ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? স্যার ইংরেজিতেও ভালো। আচ্ছা, দিন ইসলাম স্যার। আচ্ছা, তো অনেকেই অনেক প্রশংসা করতেছেন, কমেন্ট গুলো পড়লাম অনেকক্ষণ পরে, ভালো লাগলো। তো সলোমন দ্বীপপুঞ্জ হবে। আচ্ছা, ভানুয়াতুর রাজধানীর নাম কি? ভানুয়াতুর রাজধানীর নাম কি এটা বলেন। ভানুয়াতুর রাজধানীর নাম কি? ভানুয়াতুর রাজধানীর নাম কি? এই এই প্রশ্নগুলো আপনাদের সবার পারা উচিত। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে। আপনাকে আমি পাঠাবানি কিছুক্ষণ আগে। ওইটার 1500 কি? হ্যাঁ, 1500 একটার উত্তর আছে, 1500। আপনারা এই ভানুয়াতুর রাজধানীর নাম কি সবাই বলেন। ভানুয়াতুর রাজধানীর নাম এটা 23। আপনারা করবেন, এই যে যখন উত্তর করবেন তখন হচ্ছে এই যে 22 নাম্বার বা 23 নাম্বার এগুলো লিখে উত্তর করবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সবাই একটু এই প্রশ্নগুলো লিখে সুন্দরভাবে উত্তর করবেন, যে ভানুয়া মানে 22 নাম্বার প্রশ্নের উত্তর এটা, 23 নাম্বার প্রশ্নের উত্তর, 24 নাম্বার প্রশ্নের উত্তর। সেক্ষেত্রে আমার জন্য কি হবে? আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য কি হবে? ক্লিয়ার হয়ে যাবে, বা আমি বুঝতে পারবো। 23 পোর্ট মোসাবি লিখছে, সামিয়া ইসলাম লিখছে 23 গ পোর্ট ভিলা। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে পোর্ট ভিলা, যে ভানুয়াতুর রাজধানী আছে পোর্ট ভিলা। এগুলো আসলে আলটিমেটলি মুখস্থ পড়া, এগুলো আপনাদের পড়ে নিতে হবে, বুঝছেন? এই জায়গাগুলোতে আমার কোনো কারিশমা দেখানোর সুযোগ নাই, আমি এগুলো বলে যাচ্ছি। হ্যাঁ, এই যে অস্ট্রেলিয়ার রাজধানী কি, এগুলো অস্ট্রেলিয়ার রাজধানী আছে ক্যানবেরা। অনেকে আবার সিডনি দিয়ে দিতে পারে বা মেলবোর্ন দিয়ে দিতে পারে, না এটা হবে না, ক্যানবেরা হবে। আমি এগুলো বলে যাই। হ্যাঁ, যে এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশভুক্ত নয়? একই মহাদেশভুক্ত নয় কোনটি? আচ্ছা, দেখেন থাইল্যান্ড। থাইল্যান্ড তো আমরা জানি এশিয়া মহাদেশের একটা দেশ। বার্মা, বার্মা মুল্লুক বলতে আমরা যদি এখন মায়ানমার বুঝি, মায়ানমার, মায়ানমার, তাই না? এটা আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ। তারপরে ভিয়েতনাম, ভিয়েতনামও এশিয়া মহাদেশের একটি দেশ, তাই না? তাহলে এখানে বলছে যে এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশে নয়। দেখেন, এই যে থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, এরা কিন্তু আসিয়ান। এই যে আমরা জানি না যে আসিয়ান, আসিয়ানের যে আছে যে দক্ষিণ এশীয়, যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, মানে দক্ষিণ পূর্ব এশীয় যে রাষ্ট্রগুলো আছে তাদের একটা সংস্থা আসিয়ান। ওই আসিয়ানের সদস্য সবাই দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই উগান্ডা কিন্তু আফ্রিকার দেশ। উগান্ডা কোন দেশ? আফ্রিকার দেশ। তাহলে এক মহাদেশে আছে এই তিনটা, ওইটা আছে আফ্রিকায়। ঠিক আছে, অনেকে আপনারা করেন। ঠিক আছে, উত্তর করে দিয়েছেন। নিচের কোনটি তরলে পরিণত করা যায়? নিচের কোনটিকে তরলে পরিণত করা যায়? আমরা জানি যে কিছু পদার্থ আছে, এদেরকে ওই যে ইসের মাধ্যমে, যা আমরা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে তরল হয়, আর কিছু পদার্থ আছে যে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, যেরকম আয়োডিন, কর্পূর, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে কি, এগুলোকে উদ্বায়ী পদার্থ পাই, যে কি ঊর্ধ্বপাতন, এরকম একটা আছে না, যে ঊর্ধ্বপাতিত পদার্থ হয়ে যায়। কোনটি? ঊর্ধ্বপাতন। তার মানে একবারেই কি তরলে রূপান্তরিত না হয়ে ডাইরেক্ট বাষ্প হয়ে যায়। আর ইউরিয়া, যেটা ইউরিয়াকে আপনি মানে তাপ দিয়ে ওটাকে তরলে পরিণত করতে পারবেন, বাকি একটারও তাপ দিলে এটা ডাইরেক্ট উড়ে চলে যাবে। ঠিক আছে, ঊর্ধ্বপাতিত হয়ে যাবে। তো এই জন্য এটা তরলে পরিণত করা যায় না। এটা এইগুলোকে তরলে পরিণত করা যায় না, ওইটাকে যায়। আমরা পরের প্রশ্নে চলে আসি। কোনটির ব্যাপনের হার সব থেকে বেশি?
ব্যাপনের ব্যাপনের হারটা এটা আসলে সায়েন্টিফিক কোশ্চেন অনেকটা। তা সায়েন্সের বিষয় আমি একটু কি আপনারা যদি অনুমতি দেন একটু ব্যাখ্যা করবো নাকি? আচ্ছা, সায়েন্সের বিষয় হচ্ছে কি পারমাণবিক ভর। পারমাণবিক ভরের উপর নির্ভর করে যে কোনটার ব্যাপন হার কত। পারমাণবিক ভর, আচ্ছা পারমাণবিক ভর কার কত এটা নির্ণয় করতে হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে, আমি কার্বন ডাইঅক্সাইড আগে লিখি, কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তার সাথে তো 1 আছে যোগ অক্সিজেন আছে 8, তাহলে 16 গুণ 2, যেহেতু 2 আছে এখানে তাহলে 16 গুণ 2, তাহলে এখানে হচ্ছে 32 আর হচ্ছে 12, কত হয় 32, 16 গুণ 32 আর হচ্ছে 12, 44 হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর। এবার অ্যামোনিয়াম, মানে অ্যামোনিয়াম না, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে এই নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 যোগ হাইড্রোজেনের তো 1, আর যেহেতু এটার সাথে 3 আছে তাহলে 3 গুণ করব, তাহলে 3 অক্ষে 3 আর 17 হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে হলো HCl আছে, HCl, তা হাইড্রোজেনের হচ্ছে কত, হাইড্রোজেনের তো 1 যোগ ক্লোরিনের হচ্ছে 35, তাহলে 35 বা 35.5 এরকম কিছু একটা, তার মানে মোটামুটি ভাবে 36 হচ্ছে বা 35.5, আমার এক্স্যাক্টলি মনে নাই। এবার সোডিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট মানে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4, তাহলে H2 তো 1 যোগ 2, 1 গুণ 2 যোগ সালফার হচ্ছে 16, তাহলে 16 দুগুণে 32 যোগ অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে 16, তাই না? আচ্ছা, 16 গুণ 4, তাহলে 4 16 64 আর 32 কত হয় স্যার? 64 আর 32, তার সাথে আছে 2 গুণ করতে হবে, তাহলে 64 আর 32 হচ্ছে 96 98 এরকম হয় নাকি? একটা যোগ করে দেখেন তো, যে এটা হচ্ছে 34 আর 4 16 64, মানে এরকম আর কি 98 এর মতোই হবে। এখন এইখানে এই যে পারমাণবিক ভর যার বেশি তার ব্যাপন হার তো কম হবে। ভর যদি বেশি হয় সে তো দ্রুত কোনো জায়গায় যাইতে পারবে না, তার মানে পাতলা জিনিসই তো উড়বে বেশি, তাই না? তাহলে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে 17, এটার কিন্তু পারমাণবিক ভর সব থেকে কম, আর যেহেতু এটা পাতলা এটা বেশি দ্রুত উড়বে, তার মানে ব্যাপনের হার তার সব থেকে বেশি হবে। সুতরাং এটা কি আছে, অ্যামোনিয়া, এটা হবে আছে অ্যামোনিয়া, ঠিক আছে? আপনারা বললেন তাই আর কি করলাম, মানে লিখে দিলাম। তো এইবার অ্যামোনিয়া হচ্ছে মূলত হবে এই প্রশ্নের উত্তর। এরপরে 27 নম্বরে কোনটি উদ্বায়ী পদার্থ নয়? তাহলে উদ্বায়ী পদার্থ নয়, এই যে একটু আগে উদ্বায়ী পদার্থ কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে, তাই না? কর্পূর, আয়োডিন, মোম, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই প্রশ্নটার উত্তর করে দেন আপনারা, এই প্রশ্নটার উত্তর করে দেন যে আসলে নিচের কোনটি উদ্বায়ী পদার্থ নয়। হ্যাঁ, অ্যামোনিয়া। আপনারা সবাই ভিডিওটা কি শেয়ার করেছেন? কেমন লাগতেছে সবাই একটু বলবেন যে নিচের কোনটি উদ্বায়ী পদার্থ নয়, এই প্রশ্নটা সবাই উত্তর করেন দেখি আপনারা। কেবল যেহেতু এটা দিলাম কর্পূর, এটা কিন্তু আমাদের একটু আগেই ছিল যে কঠিন কার্বন ডাইঅক্সাইড, মোম, আয়োডিন, কর্পূর। তো আপনারা যদি এটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া হবে, যে দেখি আপনারা কতটুকু মনে রাখতে পারছেন। তাহলে সবাই এই প্রশ্নটার উত্তর দেন যে কর্পূর, আয়োডিন, মোম, কঠিন কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি উদ্বায়ী? মানে উদ্বায়ী মানে হচ্ছে বিষয়টা এমন যে এটাকে যখন আপনি তাপ দিবেন এটা সরাসরি কিসে চলে যাবে, এটা সরাসরি বাষ্প হয়ে যাবে, এটা তরলে পরিণত হবে না। কিন্তু আমরা সবাই জানি যে মোম যখন জ্বালানো হয়, দেখবেন মোম জ্বালালে মোম পুরোটা কি বাষ্প হয়ে যায় না, মোম কিছু অংশ গলে পড়ে থাকে, গলে যায় মানে তরল হয়ে যায়, আর কিছু অংশ আবার মোমের কিন্তু এই উড়ে যায়, তাই না? কারণ যতটুকুন মোম ততটুকুন কিন্তু আমাদের হয় না ওই গলা অংশ। সুতরাং মোম কিন্তু গলে যায়, এটা সরাসরি বাষ্প হয় না। সরাসরি যদি বাষ্প হতো তাহলে তো মোমের গলা অংশ থাকতো না, সব উড়ে যাইতো, তাই না? এই জন্য এটা উদ্বায়ী পদার্থ নয় মোম। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এরপরে আমরা চলে আসি যে কম্পিউটার চালু করলে প্রথম কোন অংশটি কাজ করে? এই যে মানে কম্পিউটার চালু করলে প্রথমে সব থেকে কাজ করে আছে বায়োস, ঠিক আছে? বায়োস হচ্ছে BIOS, এটা আছে মানে এটা এক্স্যাক্টলি আমার মনে নাই, তবে এরকম যে বেসিক আউটপুট, তারপর আউটপুট ইনপুট, ঠিক আছে, ইনপুট সিস্টেম, ঠিক আছে, এরকম কি যেন একটা এর অর্থ আছে। বায়োস বেসিক আউটপুট ইনপুট সিস্টেম, এই ধরনের একটা অর্থ আছে যে প্রথমেই কি ইনপুট আউটপুট সহ অন্য জিনিসগুলোকে চালু করতে হয় এবং প্রথমে এটি এই বায়োস অংশটাই কাজ করে। সুতরাং এটা নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না,
এরপরের প্রশ্ন চলে যায় যে ভিজিএ পোর্টের পিন সংখ্যা কত। এগুলো কম্পিউটার থেকে আসা প্রশ্ন, যে সিরিয়াল পিন, ভিজিএ, এই প্রশ্নগুলো আমরা মোটামুটি সবাই মনে হয় উত্তর করতে পারবো। আর উত্তর না করতে পারলে এর আমি টেকনিক বলার কিছু নাই, আপনারা মুখস্থ করবেন। এটার উত্তর হবে 15, ঠিক আছে। ভিজিএ পোর্টের পিন নাম্বার সংখ্যা কত, ঠিক আছে। এরপরে এরপরে তো ফ্রিজ এক্সাম সলভ ক্লাস 7, এটার উত্তর কত? এটার কোনো উত্তর নাই। এখন বলেন যে প্রথম অংশ যে আমি সমাধান দিলাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, রিমঝিম বৃষ্টি আপু লিখে দিয়েছেন। হ্যাঁ, এখন আপনারা যারা এতক্ষণ যুক্ত হয়ে প্রথম অংশটা দেখলেন কেমন লাগলো? এরকম আরো 2টা অংশ কিন্তু আপনাদের দেখতে হবে। এবং আপনি কি উপকৃত হচ্ছেন? ভালো লাগতেছে এই ক্লাসটা দেখে? আপনার কি মাথার ভিতর থেকে কোনো জট খুলতেছে? যদি খোলে বা আলটিমেটলি আপনি উপকৃত হয়ে থাকেন, তখন একটু বলবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। যারা এখনো শেয়ার দেন নাই, তারা এখন আমাদেরকে অন্তত একটা করে শেয়ার দিয়ে দেন। সবাই শেয়ার দিয়ে, আমি 24 থেকে সবার কাছে 29-30 করছেন পরে। আচ্ছা, দেখ এখন থেকে যারা আসছেন তারা অবশ্যই আবার নতুন একটা এক্সামের, মানে 7 নাম্বার যে এক্সামটা আছে, এই যে 7 নাম্বার পরীক্ষা, আমরা 6 নাম্বারটা সলভ করছি, 7 নাম্বারটা এখন আমরা করব, ঠিক আছে। সারোয়ার মোর্শেদ, শাওন ভাই, শেখ শামীম ইমাম ভাই, তসলিমা খাতুন আপু, রাশেদ আলী, অনেকেই খুব ইন্সপায়ার করতেছেন। সবাই শেয়ার দেন, যারা শেয়ার দেন না এখন শেয়ার দিয়ে দেন। এখানে দেখেন বলছে যে বাংলা ভাষায় শব্দ সাধন মানে হচ্ছে নতুন শব্দ গঠন হয় না কিসের মাধ্যমে, মানে শব্দ সাধন হয় না কোন উপায়ে। আমি এগুলো ব্যাখ্যা না করি, দেখেন সমাস দ্বারা তো নতুন শব্দ গঠন করা যায়, উপসর্গ যোগেও তো নতুন শব্দ গঠন করা যায়। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে কোনো নতুন শব্দ আসে না। জাস্ট লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে কি আসে? লিঙ্গ পরিবর্তন মনে করেন পুরুষ স্ত্রী, বালক বালিকা, বা রাত দিন, মানে রাত দিনের তো আর হয় না, মানে পুরুষ স্ত্রী হয় না, ওটা তো বিপরীত শব্দ। মনে করেন যে এই যে এরকম যে ঘোড়া ঘড়ি বা ঘটকি, তাই না, এরকম যে এই যে যেগুলা হয় যে স্বামী স্ত্রী ভাই বোন, এগুলোর মাধ্যমে নতুন কোনো শব্দ আসে না। বিনা আক্তার অনেকবার আলহামদুলিল্লাহ লিখেছেন, মায়া আক্তার খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, রত্না আপু আলহামদুলিল্লাহ, পানি পানি। সবাই একটু কমেন্ট করে এভাবে বলেন এবং বেশি করে শেয়ার করে দেন। যারা শেয়ার দেন নাই অন্তত একটা করে শেয়ার দেন, এত শেয়ার কম হলে ক্লাস নেওয়া যায়। আচ্ছা, তাহলে লিঙ্গ পরিবর্তন হবে এই প্রশ্নের উত্তর। অন্যগুলোর দ্বারা কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ মানে কি? কোন শব্দকে ভাঙা যায় না এমন শব্দ। শ্রু যোগ অনট ভাঙা যায়, পট যোগ অক, পরি যোগ কার, সবগুলো। কিন্তু কালোকে কি করা যায় না? ভাঙা যায় না। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। আমরা এই কবিতাটা কিন্তু সবাই মুখস্থ করেছিলাম ছোটবেলায়। আব্দুল কাদেরের একটা বিখ্যাত কবিতা, যে মানুষ জাতি, না আব্দুল কাদের না, সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে, উনি ওইখানে লিখেছিলেন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে ললিত, একই রবি শশী মধের সাথী। শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজিও বাসর বাঁধিগো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। বাহিরের ছোপ আছড়ে সেলোপ, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। মানুষে নাহিক তফাৎ, বনেদিকে আর গড় বনেদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবার জনম বেদি। তাই না? তো এই সেই কালো আর ধলো, কালো হচ্ছে আমাদের সময়ই না, হবে না আর কি, যে মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে উপসর্গ। দেখেন কি কি যুক্ত হয়ে, মৌলিক শব্দের সঙ্গে কখনো উপসর্গ, কখনো প্রত্যয়, কখনো সমাস, এগুলোর মাধ্যমে যদি শব্দ গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাধিত শব্দ। আমরা একটা জানি, একটা হচ্ছে মৌলিক শব্দ যাকে ভাঙা যায় না, আর যেটাকে এভাবে ভাঙতে হয় সেক্ষেত্রে সেটাকে বলে সাধিত শব্দ। সবাই শেয়ার করে দেন, ক্লাসটা করেন মনোযোগ দিয়ে। এরপরে আছে যে হরিণ কথাটা আসলে কি থেকে আসছে? হরিণ কথাটা মূলত রুট যদি আমরা ধরি, রি, এই যে রি, আর এই রি মানে হচ্ছে যে হরণ করা। তার মানে এই হরিণ শব্দটার আসলে অর্থ হওয়ার কথা আছে যে হরণ করে, বা হরণ করে যে তাকেই বলা হয় হরিণ, ঠিক আছে, হরণ করে যে বা যিনি। কিন্তু আসলে হরিণ শব্দটার যে অর্থ, সেই অর্থ কি ঠিক আছে এখানে? আমরা জানি যে শব্দটার উৎপত্তিগত অর্থ এবং বাস্তবিক অর্থ ঠিক থাকে তাকে বলা হয় যৌগিক শব্দ, আর যেটা ঠিক থাকে না তাকে বলা হয় হচ্ছে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ বা রূঢ়ি। আর যেটা এক কথায় প্রকাশ করা যায়, যেরকম এই যে অনেক শব্দ আছে যে মানে
পঙ্কজ, পঙ্কে জন্মে যা, বা এই ধরনের যেগুলো আছে যে মহাযাত্রা, তারপরে অন্য যে ধরনের যেগুলো জলচর, খেচর, এগুলো সবই হচ্ছে মানে এক কথায় প্রকাশ করা যায়, ওইগুলো হচ্ছে যোগ রূঢ়ি। তাই এটা যেহেতু এর উৎপত্তিগত অর্থ আর অরিজিনাল অর্থের সাথে মিল নাই, হরণ করে যে তাকে হরিণ বুঝায় না, একটা একদম কোমল হৃদয় নিরীহ একটা প্রাণীকে বুঝায়, সুতরাং এটা হবে আছে রূঢ়ি শব্দ। ঠিক আছে, এটা হবে রূঢ়ি শব্দ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। রূঢ়ি শব্দ এবার সুহৃদ। সুহৃদ দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, সুহৃদয় যার, সুহৃদয় যার তাকেই বলা হচ্ছে সুহৃদ, এক কথায় প্রকাশ করা যায়। সুতরাং এখানে এটা হবে যোগ রূঢ় শব্দ, এটা হবে যোগ রূঢ় শব্দ। আমরা একই ধরনের ছিল, এখানে আর বললাম না। এই যে দা ডোর ওপেন, দা ডোর ওপেন অটোমেটিকলি, এখানে আমরা যদি বলি দরজাটি খুললো, দরজাটি কি খুললো বা কাকে খুললো, দরজাটি কি বা কাকে খুললো, তার উত্তর আছে? উত্তর নাই। আর উত্তর নাই মানে অবজেক্ট নাই, উত্তর নাই মানে কি অবজেক্ট নাই, আর অবজেক্ট নাই মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে অবজেক্ট নাই অকর্মক, আর অকর্মক মানে হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ হলে সেখানে কোনো অবজেক্ট থাকে না। এটা যেটা আছে এটা তো অ্যাডভার্ব, মানে কিভাবে খুললো, স্বয়ংক্রিয়ভাবে খুললো, কিন্তু কি খুললো বা কাকে খুললো এর উত্তর আছে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে ট্রানজিটিভ, না পাইলে ইনট্রানজিটিভ। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ইনট্রানজিটিভ, এই প্রশ্নের উত্তর হবে ইনট্রানজিটিভ। সবাই উত্তর করবেন একদম সুন্দরভাবে এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে কিন্তু একদম আগুনের গতিতে আমরা সামনে এগোচ্ছি। দেখেন, মাদার আর ফাদার লাভস মি, তাহলে লাভস মানে ভালোবাসা, তাহলে ভালোবাসে, কাকে ভালোবাসে? মাদার বা এখানে মা বা বাবা ভালোবাসে। এবার কি ভালোবাসে বা কাকে ভালোবাসে? আপনি উত্তর করেন, কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। তার মানে এখানে কি আছে? কি বা কাকে দিয়ে আপনি প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, আর উত্তর পাইলে সেটা হয়ে যাবে অবশ্যই, সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, এটা হয়ে যাবে অবশ্যই কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার। ক্লিয়ার হলে একটা শেয়ার দিয়ে দেন, ক্লিয়ার না হলে শেয়ার কেটে দেন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই আমরা। এরপরে দেখেন এখানে লেখা আছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড। আমরা জানি সাবজেক্ট সম্পর্কে যদি অবজেক্টে তথ্য দেয় তাহলে মাঝখানের যে ভার্বটা থাকে এটা হয়ে যায় লিঙ্কিং ভার্ব, এটা হয়ে যায় কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট সম্পর্কে অবজেক্ট যখন তথ্য দেয়, মনে করেন যে আমি যদি বলি রিয়াদ, রিয়াদ রিয়াদ লুকস হ্যান্ডসাম, হ্যান্ডসাম। আমরা যদি এটা বলি রিয়াদ লুকস হ্যান্ডসাম, তাহলে এই যে হ্যান্ডসাম এইটা দেখেন এই সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তাই না? তাহলে মাঝখানের ভার্বটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। আবার যদি আমি এরকম বলি হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে এই যে দেখেন এই সুইটটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এই হানি সম্পর্কে। মাঝখানের ভার্বটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। তাহলে এইখানে দেখেন দা ডগ ওয়েন্ট ম্যাড, মানে কুকুরটি পাগল হয়ে গেল, কুকুরটি কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাহলে এই যে ম্যাড, এই ম্যাড কাকে বোঝাচ্ছে? এই কুকুরটিকেই তো বোঝাচ্ছে। তাহলে মাঝখানের ভার্বটা হয়ে যাবে সর্বদা লিঙ্কিং ভার্ব। তা লিঙ্কিং ভার্ব তো এখানে অপশনে নাই, এ তো আমি বিপদে পড়ে গেলাম, কি ব্যাখ্যা দিলাম, ধরা খেয়ে গেলাম, তাই না? না, ধরা খাওয়ার কিছুই নাই। এই কপিলেটিভ ভার্বের আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই কপিলেটিভ ভার্বের আরেকটা নাম কি? লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব আর কপিলেটিভ ভার্ব একই কথা। তো লিঙ্কিং ভার্ব অপশনে না থাকলে আপনি তখন কি দিবেন? কপিলেটিভ ভার্ব দিবেন। এটা কিন্তু এভাবেও আসতে পারে যে কপিলেটিভ ভার্বের আরেক নাম কি, তো কপিলেটিভ ভার্বের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরে দেখেন এখানে আছে স্ট্রাকচার অফ দা, এখানে বলছে দে মেড করিম দ্য ক্যাপ্টেন, দে মেড করিম দ্য ক্যাপ্টেন। তাহলে আমরা জানি ফ্যাক্টিটিভ ভার্ব, ধরেন আমরা যদি অনেক সময় বলি না যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, মনে করেন যে চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। তাহলে এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, আর এইটা হচ্ছে এই অবজেক্ট সম্পর্কে একটা তথ্য। তা আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে কোনো ইনফরমেশনকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। তার মানে এই যে অংশটা এটা কিন্তু আরেকটা অবজেক্ট নয়, এই হিমই তো চেয়ারম্যান, তাকেই তো চেয়ারম্যান বানাইছি, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? এখানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম হলো যে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর অবজেক্টের একটা কমপ্লিমেন্টও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে ভার্বটা, এই ভার্বটার নাম কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব। এই ধরনের ভার্বকে এই যে ইলেক্টেড বা নমিনেটেড, সিলেক্টেড অথবা মেড, এগুলো কিন্তু এই যে ফ্যাক্টিটিভ
ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে আর অবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকে। তাহলে এইখানে কোনটা ফলো করা হয়েছে, কোনটা ফলো করা হয়েছে আপনারা বলেন তো? এখানে 2 নাম্বার স্ট্রাকচার মনে হয় ঠিক আছে। দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর একটা কি কমপ্লিমেন্ট আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে খ। আপনারা যারা খ উত্তর করেছেন সবার উত্তর সঠিক হয়েছে। বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, তা বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? বি ভার্ব, এই যে বি ভার্ব, বি ভার্ব মানে আমি যার, ভার্বের সাথে আইএনজি আছে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। আর কোনোটাই দেখেন আইএনজি নাই, অথবা আইএনজি আছে কিন্তু বি ভার্ব নাই, সুতরাং অন্যগুলো হবে না। ক্লিয়ার? এরপরেরটাই চলে যায়। এই যে কিন্তু কাহিনী চলে আসছে, তাই না? অঙ্ক, অঙ্ক তো এই যে যখন যত ক্ষতি হয় বলতেছে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে যত গুণ তত গুণ এরকম যদি থাকে, যত ক্ষতি তার দ্বিগুণ পরিমাণ, 3 গুণ পরিমাণ। এইটার ক্ষেত্রে যে কোনো সময় আপনি করবেন কি, 1 গুণের মান বের করবেন। 1 গুণ, 1 গুণ বের করে, 1 গুণ যখন বের করতে পারবেন তখন প্রথম মূল্য এত টাকায় বিক্রয় করায়, মানে প্রথম বিক্রয়, প্রথম বিক্রয়, প্রথম বিক্রয় যোগ 1 গুণ, তাই হবে আছে ক্রয় মূল্য। এটাই হবে আছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ঠিক আছে? যখন এটা বলবে ক্রয় মূল্য বের করতে বলবে, তখন আপনি 1 গুণের মান বের করবেন। 1 গুণের মান বের করে আপনি প্রথমটার সাথে যোগ করে দিবেন। তো 1 গুণের মান কিভাবে বের করতে হয়? 1 গুণ হচ্ছে 2 বিক্রয় মূল্যের পার্থক্য। 2 বিক্রয় মূল্যের পার্থক্য আপনি করে এইখানে যত গুণ থাকবে তার থেকে 1 বেশি দিয়ে গুণ করবেন। যত গুণ থাকবে, দ্বিগুণ আছে আপনি 3 দিয়ে ভাগ করবেন। তাহলে এইখানে দেখেন 32 থেকে 36 দিলে 36 হয়, 32 থেকে 36 দিলে হচ্ছে 36, 3 দিয়ে ভাগ দিলে হয় 12। তাহলে এখানে আপনি কি করবেন, প্রথম বিক্রয় মূল্য 36 আছে না, এই যে 36 লিখছি, এর সাথে এই 1 গুণের মান কি করব, 12 যোগ করে দেবো। তাহলে 12 যোগ করে দিলে কত হচ্ছে স্যার? 48 হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 48 টাকা। এই ধরনের অঙ্ক যখনই থাকবে আপনি এভাবে করে দিবেন। দেখেন এই অঙ্ক কত সহজভাবে একদম পানি পানি করে দিচ্ছি, কেমন লাগতেছে? এই যে পানি পানি করে দিলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এখানে বলছে কি, এখানে বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। 180 টাকায় বিক্রয় করার 10% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত? সর্বদা তো ক্রয় মূল্য 100%, তাই না? ক্রয় মূল্য মানে 100%, মূল দাম মানে 100%, সর্বদা ক্রয় মূল্য বা অরিজিনাল জিনিসের দাম 100% হয়। ঠিক আছে? তাহলে এইখানে আমি যখন 180 টাকায় বিক্রি করছি তখন তো আমার 10% ক্ষতি হয়েছে। তা 10% ক্ষতি মানে কি? এটা হচ্ছে 90%-এর মান। 10% ক্ষতি মানে কি? 90%-এর মান। তার মানে 90% সমান হচ্ছে 180। তাহলে আমার তো মান বের করতে হবে 100%, তার মানে 100%-এর মান হবে, এই যে যেহেতু এটা 90 এর দ্বিগুণ, তাহলে 100 এর দ্বিগুণ হবে 200। ঠিক আছে? সরাসরি যে 90 এর দ্বিগুণ যেহেতু 180, তাহলে 100 এর দ্বিগুণ হবে 200। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে 200। এগুলো নিয়ে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে প্রশ্ন করা যায়, বাট সেই জায়গাটা এখন আমার নাই, কারণ আমি অনেকগুলো প্রশ্ন কি করব, সলভ করব, তাই তো স্যার? এই জন্য আমরা দ্রুত চলে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বলছে কোন একটি বই 40 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। এই যে 20% ক্ষতি, তাই তো? এখন বলছে কত টাকায় বিক্রি করলে এই যে 40% লাভ হবে। আমরা সবসময় মনে রাখবো যে ক্ষতি যখন হয় তখন 100 থেকে ওইটা বিয়োগ করতে হয়, আর লাভ যখন হয় 100-র সাথে ওইটা যোগ করতে হয়। তার মানে 40 টাকায় যখন বিক্রি করছি তখন 20% ক্ষতি হয়েছে। তা 20% ক্ষতি মানে কি স্যার? 80 হবে। তার মানে 80%-এর মান হচ্ছে 40। 80%-এর মান কত? 40। এখন আমার স্যার কি করতে হবে বলেন তো? এখন কিন্তু আমার 40% লাভ করতে হবে, মানে আমার এখন 140%-এর মান বের করতে হবে, তাই না? 80%-এর মান দেওয়া আছে 40, আর আমার যেহেতু 40% লাভ করতে হবে, তাহলে এখন আমার কি করতে হবে? 140%-এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এই 40 হচ্ছে এটার অর্ধেক, তাহলে এই 140-এর অর্ধেক 70। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ম্যাজিক। ঠিক আছে? কেউ কেউ অবিরাম চুপি চুপি, চেহারাটা বদলে যাবে বহুরূপী, বোঝা তো যায় না কারো মতি গতি, সমাজের ছোট বড় অসঙ্গতি, এরই মাঝে বেঁচে রবে ইত্যাদি। ঠিক আছে? তো এরকম ভাবে বহুরূপী সবকিছু হয়ে যাবে। অঙ্ক মানেই হচ্ছে একটা মজার ভালোবাসার জায়গা। আমার তো অঙ্ক খুব ভালো লাগে করতে, তো অঙ্ক মানেই মজা। 70 হবে এই প্রশ্নের উত্তর, যেহেতু 40% ক্ষতি। ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে মনে হয়, আপনারা বুঝছেন। আচ্ছা, এখানে বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে গাড়িটির ক্রয় মূল্যের, এখানে বলছে 5 ভাগের 4 ভাগ, তার মানে 5 ভাগের 4 ভাগ। তার মানে 5 টাকা যদি হয় বিক্রয় মূল্য, তাহলে 5 টাকা যদি হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না?
বিক্রয় মূল্য হচ্ছে 5/4 মানে 5 টাকা দিয়ে কিনে আমি 4 টাকায় কি করছি, বিক্রি করছি। তাহলে কত ক্ষতি হয়েছে? আচ্ছা 5 টাকায় যদি 4 টাকা ক্ষতি হয় সেক্ষেত্রে সমান হলে ক্ষতি কত হবে? আচ্ছা তাহলে আপনি এই জায়গায় সর্বদা কি করবেন, যে এটারে করে দিবেন। আমি মানে একদম সহজ একটা উপায় বলতেছি, ক্ষতির পরিমাণ। তার মানে 5 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত সেটা তো আপনি বের করতে পারবেন, তাই না? তা আমি এখানে আপনারা বলে দেবো যে আপনি সরাসরি এরকম করে দিবেন যে 5 টাকায় যদি আপনি এই 5টারে কত দিয়ে গুণ করলে 100 হয়, মানে নিচেই 100 বানাতে পারলে কিন্তু কাহিনী ঘটে যায়। 5কে আপনি যদি এইখানে কি করেন যে কত দিয়ে গুণ করেন, 20 দিয়ে গুণ করেন, তাহলে দেখবেন যে এখানে 100 হয়ে গেছে। আর এখানেও যদি আপনি যেহেতু এখানে 20 দিয়ে গুণ করছেন, সমীকরণটা ঠিক রাখতে গেলে উপরেও 20 দিয়ে গুণ করবেন। তার মানে দেখবেন যে 100। তো যখন আমার গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 100 বানাচ্ছি, সিস্টেম করে বানাচ্ছি আর কি, তাহলে উপরে হয়ে যাবে 80। তার মানে 100তে 80 টাকা আমার বিক্রয় মূল্য হচ্ছে, মানে 100 টাকার জিনিস আমি বিক্রয় করতেছি 80 টাকায়। তাহলে 100 টাকায় যদি 80 টাকা বিক্রি করা হয় তাহলে কত ক্ষতি হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে না? 20% ক্ষতি হচ্ছে না? 20% ক্ষতি হচ্ছে। তাহলে দেখেন এইখানে আমি বলবো যে বিক্রয়কে আপনি এইভাবে করতে পারেন। আর আপনি যদি এখন বলেন যে না স্যার বিক্রয় মূল্য কত, আমি এইভাবে করব যে এখানে আছে নিচে 5 উপরে 4, তাহলে 100তে কত? 100তে বিক্রয় মূল্য কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করেন, তাহলে 5 20 100, তার মানে 80 টাকা। তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় যদি বিক্রয় করা হয়, বিক্রয় মূল্যই তো এটা, তো বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার জিনিস মানে এত টাকায় মানে 5 টাকার জিনিস 4 টাকা, তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 80 টাকা। তা 80 টাকা যদি আমি 100 টাকার জিনিস যদি 80 টাকায় বিক্রয় করি তাহলে আমার 20% ক্ষতি হবে। ক্ষতি হবে সর্বদা কত পার্সেন্ট? 20%। 20%। আচ্ছা চলে যাই আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে চলে যাই। কোন মোবাইল, এই যে যে অঙ্কগুলো দেখেন, কোন মোবাইলের দাম এত পার্সেন্ট বৃদ্ধি করায় মোবাইলের বিক্রি এত পার্সেন্ট কমে গেল। এই মানে এই ধরনের অঙ্ক কি বলবো, এই দেখেন এখানে 30 এর 30% দিয়ে দেন, 30 এর 30% দেন, অঙ্ক হয়ে গেছে। 30 এর 30%, 1 2 1 2 3 3 9, 9% হবে এই প্রশ্নের উত্তর। কত পার্সেন্ট কমলো? কমবে, সবসময় হচ্ছে এটা হচ্ছে কমে যায়। আমরা আপনারা বলছি যে 9% তখন কমে যাবে। এই ধরনের অঙ্ক সর্বদা কমে যায়, কারণ এর আগে একটা বলছিলাম দেখছেন যে 5% বাড়ছে 5% কমছে, তখন 5 এর 5% বের করছিলাম, দেখছিলেন? তাহলে এই যে 5 এর 5% বের করেন, দেখেন 0.25 হয়েছিল, এটা কম ছিল। কমে মানে বৃদ্ধি পেয়ে আবার দাম বৃদ্ধি করার পরে আবার যখন কমে যায় তখন টোটাল হচ্ছে ওভারঅল কমে যায়। তো এই যে আপনার 9% হবে এই প্রশ্নের উত্তর। এখন ব্যাখ্যা করে আমি আর বোঝাচ্ছি না, যেহেতু এটা সলভ ক্লাস, সব ব্যাখ্যা করা যাচ্ছে না। এই যে জাহাঙ্গীরনগর নাম রাখেন কে, এ তো আমরা পারবো সবাই, এটা সুবেদার ইসলাম খান হচ্ছে, ঢাকার নাম জাহাঙ্গীর, এখন জাহাঙ্গীরনগর রাখে। ঢাকা শহরের গোড়াপত্তন, স্যার ঢাকা শহরের গোড়াপত্তন কবে হয়েছে যেন, দেখি আমাদের প্রিয় ভাই বোনরা বলতে পারে কিনা, তারপরে আপনার উত্তরের সাথে মিলাই নেব নাকি স্যার? আচ্ছা আপনি কি জানেন? আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, স্যার একটা বলেছে, আমাদের ম্যানেজার স্যার একটা বলছে, এখন আপনারা বলে দেন, আপনারা বলেন, ঠিক আছে আপনারা বলেন। হ্যাঁ এই যে রোদেলা শারমিন আপু, 5 টাকায় 1 টাকা ক্ষতি, 10 টাকায় তাহলে 2 টাকা ক্ষতি, আর 100 টাকায় তাহলে 20 টাকা ক্ষতি। বা মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো যে স্যার আপনার ক্লাস যতই করছি ততই অবাক হচ্ছে, আপনার কোনো তুলনা। আচ্ছা ধন্যবাদ। রিমঝিম বৃষ্টি আপু একটা ভালো কথা বলেছে, এটা জানি না আলু মারা কথা কিনা, ভাল লাগছে আর কি, আলু মারলে তো সবারই ভাল লাগে, ঠিক আছে। তো আপনারা সবাই উত্তর দেন, দেখি আপনারা পারেন কিনা। ইত্যাদি লিখেছেন অনেকে, হ্যাঁ মাশাআল্লাহ, অনেকক্ষণ কমেন্ট পড়ি না তো তাই কমেন্ট পড়লাম। 1500 লাগছে, বৃষ্টি চক্রবর্তী 1610 লিখছে। তাহলে এই প্রশ্নের উত্তর আসলে কি হবে? এই প্রশ্নের উত্তর হবে 1610। যারা উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, 1610। আমরা জানি ঢাকা শহর এই পর্যন্ত মোট 5 বার বাংলাদেশের রাজধানী হয়েছে, আর এটা হচ্ছে মুঘল আমলে, যেহেতু ওই যে সুবাদার ইসলাম খান উনি কিন্তু একজন মুঘল সুবেদার ছিল। আচ্ছা বাংলার প্রথম স্বাধীন নবাব কে? এইটা দেখি পারেন কিনা, দেখি এটা অনেকে, নবাব সিরাজউদ্দৌলা নাকি আলাউদ্দিন হোসেন শাহ নাকি ইলিয়াস শাহ নাকি মুর্শিদ কুলি খাঁ? স্যার বলেন তো কি হবে এটা? মুর্শিদ কুলি খাঁ। আচ্ছা আমাদের একজন বলছে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যার মুর্শিদ কুলি খাঁ বলছে, আপনারা একটু বলেন তো যে এই প্রশ্নের উত্তর কি হবে। ও 18 নম্বরে আসছি, আরো একটা রয়েছে, তাহলে আর আপনাদের সময় দিলাম না। মুর্শিদ কুলি খাঁ স্যার যেহেতু বলে দিয়েছেন, আসলে মুর্শিদ কুলি খাঁ হবে। এই নবাব সিরাজউদ্দৌলা তো আর প্রথম স্বাধীন নবাব না, উনি আছে শেষ। আর বাংলার না, উনি তো ছিল মানে ইসের, হ্যাঁ না বাংলারই তো ছিল, তাই না? নবাব সিরাজউদ্দৌলা বাংলার ছিল, শেষ ছিল আর কি। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
বর্গী শব্দটি এসেছে হচ্ছে মহারাষ্ট্রীয় মহারাষ্ট্রীয় ভাষা থেকে। এগুলো ভাই টেকনিক নাই, আমার যতটুকুন পড়ার পরে মনে আছে ওইগুলো উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? তো নতুন যুগের সূচনা করে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার আসছে, খুবই গুরুত্ব দিয়ে এটা মনে রাখবেন। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ হবে এই প্রশ্নের উত্তর। আমরা যেহেতু কোশ্চেন সলভ করতেছি, আমরা অনেক সময় দিচ্ছি না। এই দেশগুলোর মধ্যে কোনটি একই মহাদেশে নয়? এই প্রশ্নটা এর আগেও ছিল। একই মহাদেশে নয় হচ্ছে থাইল্যান্ড, উগান্ডা। কারণ উগান্ডা হচ্ছে কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। আর বাকিগুলো এগুলো সবই এশিয়ার দেশ। থাইল্যান্ড, বার্মা মানে মায়ানমার, ভিয়েতনাম, এগুলো সবই এশিয়ার দেশ। আমরা পরের প্রশ্নে চলে আসি। পৃথিবীর কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? এটা কি আপনারা পারবেন? বলেন তো, কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? সবাই উত্তর করেন। আর আপনারা কেন সবাই কি চলে যাচ্ছেন? ক্লাসটা কি ভালো হচ্ছে না? কি ব্যাপার চলে যাচ্ছেন শেয়ার টেয়ার না দিয়ে? এত সহজে চলে গেলে তো ছাড়া যাবে না, হবে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? রুটির ঝুড়ি, বাংলাদেশেও কিন্তু রুটির ঝুড়ি বলা হয় কোন একটা জেলাকে, তাই না? হ্যাঁ, ঠাকুরগাঁও। কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? সবাই হয়তো আপনারা পারবেন, দ্রুত উত্তর করে দেন, একাধিকবার উত্তর করবেন প্রয়োজনে, ঠিক আছে। ইউক্রেন। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়েছে ইউক্রেনকে। এরপরে ইউরোপের প্রবেশ অস্ট্রিয়া। অস্ট্রিয়া, অস্ট্রিয়া হচ্ছে বলা হয় ইউরোপের প্রবেশ দ্বার। আর এই অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। তাহলে যেহেতু দেশ নাই, তাহলে আমরা কি করব? ভিয়েনা লাগাবো। এই প্রশ্নের উত্তর হচ্ছে ভিয়েনা। তোরা বোরা পাহাড়, এই তোরা বোরা পাহাড় এটা আমি আগে জানতাম না, আজকে প্রশ্ন সলভ দেওয়ার মাধ্যমে জানতেছি, ঠিক আছে। এটা আছে তোরা বোরা পাহাড় কোথায়? আফগানিস্তানে হচ্ছে তোরা বোরা পাহাড় অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাই। 25 নাম্বার, নীল নদ। আমরা জানি নীল নদ কতটি দেশকে? 11টি দেশকে অতিক্রম করছে না স্যার? তো এরকম 11টি দেশকে অতিক্রম করে মোটামুটি এটা পতিত হয়েছে ভূমধ্য সাগরে। আমরা জানি ভূমধ্য সাগর, হ্যাঁ ভূমধ্য সাগরে মূলত পতিত হয়েছে, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর নীল নদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে। পরের প্রশ্নে চলে আসি। আলোর তরঙ্গ তত্ত্ব। আলোর তরঙ্গ তত্ত্ব তার মানে আলো, এটা একটু মনে রাখতে পারেন কিভাবে। এটা আমরা অনেকে ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্সওয়েল, কখন হাইগেন, কোনটা কি হবে। তো সেক্ষেত্রে আমরা আলো, আলো হচ্ছে কোনো কিছুর সূচনা করায়, তাই না? আলো মানে যেরকম রাতের আধার কেটে গেলে সূর্য ওঠে স্যার, তখন তো সবকিছু কি নতুন ভাবে শুরু হয়, সূচনা হয়। তা আমরা সূচনা করতে গেলে সাধারণত মানুষকে হাই বলি না? হাই, কেমন আছেন, মানে শুরু করা। হাই কিন্তু শুরু করা। তাহলে যেহেতু আলো কোনো কিছুর সূচনা করে, আলো মানে আলোকিত কোনো কিছু, লাইট জ্বালায় সুন্দর করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো কিছুর সূচনা ঘটানো, ভূমিকা। তাহলে হাইগেন, তাহলে এখানে হাইগেনে আবার হাই আছে, তাহলে হাইয়ের সাথে আলোর একটা কি, তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব। আর তড়িৎ চৌম্বক যখন থাকে স্যার, তখন আছে ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক না, ম্যাক্সওয়েল, তড়িৎ চৌম্বক ক্রিয়া। তো তড়িৎ, যে ম্যাক্সওয়েল আছে না অস্ট্রেলিয়ার, ম্যাক্সওয়েল যখন মারে খালি বেশি রান করে, অনেক রান, অল্প বলে বেশি রান করে ম্যাক্সওয়েল, এই জন্য দ্রুত গতিতে রান করে, এই জন্য ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎ গতিতে রান করে। এইভাবে আর কি মনে রাখছিলাম, আপনারা মনে রাখবেন। তাহলে হাইগেন হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। আর এটা আমরা জানি যে বেনিয়া সহ কলা, এই যে বেনিয়া সহ, বেনিয়া সহ কলা, এটা আমরা সবাই মনে হয় জানি। আমরা জানি সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লাল আলোর, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে আসমানি, তার মানে হচ্ছে নীল, তারপরে বেগুনি, তাই না? তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লালের, ঠিক আছে। আর সব থেকে কম হচ্ছে বেগুনি রঙের। এগুলো আপনারা মনে রাখবেন সিস্টেম করে। আচ্ছা, বলছে সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয় না। আমরা জানি সাদা আলো কোনো আসলে মৌলিক রং না, এটা হচ্ছে একটা যৌগিক রং, মানে এই রঙের ভিতরে সব ধরনের রং আছে। আর আমরা জানি যে রং ধনু, আমরা ছোটবেলায় পড়েছি এরকম যে আকাশে বৃষ্টি থেমে গেছে, আকাশে দেখা যাচ্ছে রংধনু, রংধনুতে রয়েছে 7টি রং। এরকম ভাবে যে বেগুনি, নীল, না লাল, নীল, সাদা, সাদা নাই আর কি, ওই সাদার সমষ্টি, এই সবগুলো দিয়েই সমষ্টি। তো এই যে প্রিজমে সাধারণত সাদা আলো 7টা ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে বিভক্ত হয়ে যায় 7টা রঙে, রংধনুতে 7টা রং থাকে, সুতরাং এটা 7টা রঙে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। মাশাআল্লাহ, আপনারা যারা উত্তর করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। না সবাই জাননি তো, অনেকেই তো আছেন, মাশাআল্লাহ। আপনারা যে কয়জন থাকেন কাজ করেন, কাজ হবে। এরপরে আসেন, নিচের কোন ডিভাইসটি ইনপুট আউটপুট দুইটা হিসেবেই কাজ করে? ইনপুট আউটপুট খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন 2 তারিখে, তাদের সবাইকে বলবো যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং ইনপুট আউটপুট দুইটা হিসেবে কারা কাজ করে?
1000% যদি কোনো বেশি পার্সেন্টেজ থাকে অত পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনার পড়ে যাইতে হবে। কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবে 4-5টা, সুতরাং এই ইনপুট আউটপুটটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি স্ক্যানার, স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস, তাই না, যেটার মাধ্যমে তো কোনো আউটপুট দেওয়া যায় না, আমরা কোনো কিছু স্ক্যান করে তথ্য নিই, সুতরাং ইনপুট। মাউসও তো কোনো আউটপুট ডিভাইস না, এটাও মাউসের মাধ্যমে ক্লিক করে করে বিভিন্ন আমরা ইনপুট করাই আর কি। আর প্রজেক্টরে কিন্তু কোনো ইনপুট দেওয়া যায় না, এটা আউটপুট হিসেবে জাস্ট আপনাকে দেখায়, তার মানে এটা আউটপুট, এটা আউটপুট, এটা হবে না, এটা ইনপুট, এটাও হবে না, এটা ইনপুট, এটা হবে না। টাচ স্ক্রিন, স্ক্রিনে আপনি টাচ করে ইনপুটও দিতে পারেন, আবার স্ক্রিনে আপনি দেখতেও পারেন, সুতরাং ইনপুট আউটপুট যদি বলা হয় স্ক্রিন টাচ বা টাচ স্ক্রিন হবে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ভালো করে পড়ে যাবেন এই জিনিসগুলা। এরপরে স্ক্যানার তো কেবল বলেই দিলাম যে কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র, তাই স্ক্যানার কি ইনপুট, স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার। তাহলে আমরা পরে চলে আসি, এই যে ফ্রি এক্সাম সলভ ক্লাস 8, বলেন তো এটার উত্তর কি, ক হবে না খ হবে? এটার উত্তর কি হবে বাঙালিরা? কি কেমন লাগতেছে, ভালো লাগলো? আমরা কিন্তু অলরেডি 60টা প্রশ্ন, কতগুলো প্রশ্ন, 60টা প্রশ্ন সলভ করছি। তাই একটু মানে কমেন্ট করবেন না যে আসলে কেমন লাগলো বা আসলে কিছু শিখতে পারলেন কিনা, শিক্ষককে একটু ইন্সপায়ার করা। কবিতা শোনালাম 2-3টা, ও মাই গড, কবিতা কিন্তু একদম শিক্ষাগুরুর মর্যাদা কবিতা পুরো শোনাই দিছি স্যার। হ্যাঁ, ইত্যাদির গান শোনাই দিলাম, তারপরে আরো কত কিছু আছে সব আপনি পাবেন যদি স্যারকে বেশি বেশি শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে ইন্সপায়ার করে ভালোভাবে মন ভালো রাখতে পারেন, তাহলে আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া, আমায় দোষয়া কারণ আমি কি করি এখন, আরে নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া। এই যে এরকম গান হবে, গল্প হবে, আড্ডা হবে, সব হবে যদি কিনা আপনারা এইভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অনেকে শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ। রেজন আলী ভাই বলেছে 7টা শেয়ার করেছে, বাহ মাশাআল্লাহ। আমরা এখন আমাদের লাস্ট পার্টে চলে আসছি। আচ্ছা, লাস্ট পার্টে চলে আসছি। এইটা আপনারা বলেন তো যে এই প্রশ্নের উত্তর কি হবে? বাংলা ভাষার শব্দ ভান্ডার দেশি শব্দের ব্যবহার কত পার্সেন্ট, দেশি শব্দের ব্যবহার কত পার্সেন্ট? এটা কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর একটা লিস্ট দিয়ে দেব যে একদম কোন শব্দ কত পরিমাণ আছে সেটা আপনি সুন্দর করে উত্তর করতে পারবেন। আজকে যে দেশি শব্দ আসছে, পরে দেশি শব্দ না আসে, এখানে দেখেন তৎসম, আমি সবগুলো লিখে দিচ্ছি, আপনারা এটার উত্তর করেন। তৎসম, তৎসম শব্দ কত পার্সেন্ট, তারপরে তদ্ভব আছে কত পার্সেন্ট, তারপর দেশি শব্দ আছে কত পার্সেন্ট, তারপরে বিদেশি শব্দ আছে কত পার্সেন্ট, এগুলো সব আপনাদের আমরা এখন দিয়ে দিচ্ছি। আগে আপনি এটা উত্তর করেন, আগে আপনি কি করবেন, এটা উত্তর করেন। দেখেন আমরা যদি বলি তৎসম, তৎসম শব্দ আছে আছে মূলত 25%, 25% আছে তৎসম শব্দ। আবার তদ্ভব শব্দ আছে আছে 60%, ঠিক আছে, তদ্ভব শব্দ আছে 60%। এখানে দেশি শব্দটা আমি লিখবো না, ঠিক আছে। বিদেশি শব্দ আছে 8%, বিদেশি শব্দ আছে 8%। আবার অর্ধ তৎসম আছে, অর্ধ তৎসম, অর্ধ অর্ধ তৎসম, অর্ধ তৎসম আছে হচ্ছে 5%। এখন আপনার জন্য বাকি রয়ে গেল এই যে দেশি শব্দ, তাহলে এইগুলো যোগ করে বিয়োগ করে আপনি করবেন, দেখবেন যে 2%। তার মানে আমরা যে দেশি শব্দ করি, দেশি শব্দ আসলে আমাদের শব্দে আছে মাত্র 2%, ঠিক আছে। দেখি উত্তর করেছেন কারা, 2%, 2%, মাশাআল্লাহ। একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে বাকিগুলো দেখা হয়ে যাবে। দেশের শব্দ 2%, বিদেশি সব 8%। আচ্ছা, যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে চন্দ্র ভবন, এই যে ভবন, ঠিক আছে, ভবন হচ্ছে তৎসম শব্দ। ভাই এগুলো মুখস্থ রাখবেন, আমি এগুলো ভালো ব্যাখ্যা দিতে পারবো না সব। পানি শব্দটি কোন ভাষা শব্দ থেকে এসেছে স্যার? পানি, পানি শব্দটা কোন ভাষা থেকে এসেছে বলেন তো, বলেন, আপনারা উত্তর করে দেন যে পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। পানি, এটা কি সংস্কৃত নাকি ফার্সি নাকি হিন্দি নাকি আরবি? সবাই উত্তর করে দেন যে দেখি এটা আপনারা পারেন কিনা। সবাই যে পানি 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 করেন আর আমি যে পানি পানি করি, স্যার আপনি নিজেই তো ইত্যাদি সব বিষয়ে এক্সপার্ট না, আমি সব বিষয়ে এক্সপার্ট না, হয়তো কিছু কিছু বিষয়ে আমার জানা আছে, যতটুকুন জানা আছে ততটুকুন বলি। রেবেকা খাতুন আপু অনেকবার আলহামদুলিল্লাহ লিখেছেন, আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিলাম। তো আসলে পানি কোন ভাষার শব্দ এটা আপনারা পারবেন? হিন্দি বলতেছেন অনেকে, না
হিন্দি না, পানি কি হিন্দি শব্দ স্যার? পানি তো সংস্কৃত শব্দ, তাই না? আমরা তো স্যার এটাই জানি, পানি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, আপনি হিন্দি না, পানি, ঠিক আছে? পানি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। আমরা চলে আসি তদ্ভব। তদ্ভব শব্দ হচ্ছে তা থেকে উৎপন্ন, তার থেকে উৎপত্তি বা উৎপন্ন, তার থেকে উৎপন্ন হচ্ছে তদ্ভব, তার থেকে উদ্ভব, তার মানে তা থেকে উৎপন্ন। আমরা চলে যাই পরের প্রশ্নে। আরবি শব্দ কোনটি? আরবি শব্দ হচ্ছে দোজক, কলম, বেগম, বান্দা। তা আমরা জানি যে কলম হচ্ছে, কলম আরবি শব্দ। এগুলো মুখস্থ করবেন, যে যে টেকনিকে পারেন মুখস্থ করবেন। এটা নিয়ে আমি ওই বেগম, মনে হয় বেগম হচ্ছে ই শব্দ, তুর্কি শব্দ না? আর দোজক, তারপর বান্দা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ, আর কলম হচ্ছে আরবি শব্দ, ঠিক আছে? তো আপনারা মনে রাখবেন সুন্দর করে। দেখেন শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, তাহলে ইজ যেহেতু আছে, এই ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে, যে অংশটা, ওটাকে অবজেক্ট বলে না, ওটাকে বলে কি? কমপ্লিমেন্ট। ওটাকে বলতে হয় কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা থাকে এটাকে কি বলতে হয়? কমপ্লিমেন্ট বলতে হয়। এসেছে স্যার পানি, আচ্ছা। তাহলে এখানে এই যে, যেহেতু এখানে শেক্সপিয়ারের পরে এখানে ইজ আছে, ইজের পরে বলছে এ প্লেরাইট। এ প্লেরাইট মানে একজন নাট্যকর, মানে নাট্যকার, নয়াকার টয়জাফালা কয়াকার, নাট্যকার, উনি একজন কি? নাট্যকার। তাহলে এই প্লেরাইট শব্দটা কি? প্লেরাইট শব্দটা হবে কমপ্লিমেন্ট। মনে করেন যদি বলা হয় হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্টটা কি? হানি টেস্ট সুইট, এই সুইটটা কি? যদি বলা হয় যে রাইস সেলস চিপ, চিপটা কি? এগুলো সবই কমপ্লিমেন্ট, এগুলো সবই কমপ্লিমেন্ট। ও এখানে এই যে আরেকটা আছে যে বিকাম, আমরা তো জানি বিকামও কি? বিকামও লিঙ্কিং ভার্ব না স্যার? তো বিকাম যেহেতু লিঙ্কিং ভার্ব, তাহলে এই পলিটিশিয়ানটা হবে কি? কমপ্লিমেন্ট। তো এখানে কি চেয়েছে? ও বিকামটা কি সে চেয়েছে? হি বিকেম এ পলিটিশিয়ান। আমরা জানি অবজেক্ট যখন বা কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, তখন মাঝখানের ভার্ব হয়ে যায় লিঙ্কিং ভার্ব। সুতরাং এই ভার্বটার নাম হবে লিঙ্কিং ভার্ব। এই ভার্বটার নাম কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। স্যারের মাথা হ্যাং দিছে, পানি হিন্দি শব্দে। আচ্ছা, পানি কি হিন্দি শব্দ? তাই তো জেনে এসেছি। দুইটা কোশ্চেনের উত্তর ভুল পড়ালেন, কোনটা? আচ্ছা, পানি কি শব্দ একটু দেখেন তো স্যার, নেটে সার্চ দেন তো স্যার, একটু ক্লিয়ার হই। আচ্ছা, যদি ভুল যায় তাহলে দুঃখিত, আমি একটু চেক করে নিই, ঠিক আছে? একটু পানি হিন্দি শব্দ আর কোনটা ভুল পড়াইছি একটু সেটাও বলে দেন, দেখি, আমরা দেখি যে আসলে কোনটা হবে। হ্যাঁ, ভুল হতে পারে, আমার এগুলো তো আসলে মুখস্থ থাকার মতো জিনিস। তো পানি দেখি কোন ভাষার শব্দ, যা পানীয় পান করা উদ্ভূত হিসেবে বাংলায় ব্যবহৃত হয়। আচ্ছা দেখি, এই যে স্যাট একাডেমি কি বলে। আমরা পানি হিন্দি শব্দ, এই তো পানি তো হিন্দি শব্দ হবে। হ্যাঁ, এখানে ঠিক আছে। আচ্ছা, পানি হিন্দি শব্দ হবে। এই আপনারা যারা এর আগে পানি বলছেন, পানি কত নম্বরে ছিল স্যার দেখি? সবাইকে বলে দিই। হ্যাঁ, পানি 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 কই? হ্যাঁ, 67তে। এই যে পানি, দেখেন এই পানিটা হচ্ছে আসলে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি ভুল বলছি সেজন্য দুঃখিত। পানি হবে হিন্দি শব্দ, ঠিক আছে? পানি হিন্দি শব্দ। আচ্ছা, আর কোনটা ভুল ছিল? ইয়েস স্যার, পানি হিন্দি শব্দ। পানি 1,000,000%। আচ্ছা, জল আছে সংস্কৃত। হ্যাঁ, আচ্ছা, আর একটা কোনটা একটু বলেন তো দেখি, আমি একটু চেক দিই। দুইটা ভুলের ভিতর পানি পৃথিবীর রুটির না, পৃথিবীর রুটির জুড়ি বলা হয় কোন দেশ যদি থাকে তখন ইউক্রেন উত্তর হবে, ঠিক আছে? ওইটা আমি যতদূর জানি। আচ্ছা, পানি তাহলে হিন্দি শব্দ। আর আরেকটা বলেন তো, যে আরেকটা কোনটা ভুল হয়েছে সেটা নাম্বারটা বলেন বা ইটা বলেন। এই যে সামিয়া আক্তার আপু, এই যে আপনার কমেন্টটা আমি করলাম, যে পিন করে দিলাম, স্যার দুইটা কোশ্চেনের উত্তর ভুল পড়ালেন, এই দুইটার ভিতরে একটা কারেকশন দিলাম। আর পানিরটা একটু বলে দেন, ঠিক মানে পানিরটা তো বললাম 25% থেকে। আপনারা বাকিটা একটু বলেন তো যে কোনটা ভুল গেছে। পৃথিবীর রুটির ঝুড়ি, পৃথিবীর রুটির ঝুড়ি তো ইউক্রেনকে বলা হয়, এটা আমি যতদূর জানি। আচ্ছা, একটু সার্চ দেন তো স্যার, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? আমরা পরে আসি, সার্চ দিয়ে একটু দেখাই, দেখি সবাই বুঝতে পারে কিনা। আচ্ছা, বিকেমটা লিঙ্কিং ভার্ব, এখানে বিকেমটা কি? লিঙ্কিং ভার্ব। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই, আর আমরা ওটা দেখতেছি। আচ্ছা, দে ইলেক্টেড, এই যে ইলেক্টেড আছে, তাহলে ইলেক্টেড আমি বলছিলাম যে ইলেক্টেড এর পরে থাকে অবজেক্ট, আর এটা থাকে কমপ্লিমেন্ট, অবজেক্টের একটা কমপ্লিমেন্ট। আর এই ভার্বকে মূলত বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। রুটির ঝুড়ি পাওয়া গেছে, পৃথিবীর রুটির ঝরা বলা হয় কোন দেশকে?
তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। রুটির ঝুড়ি তো আমি ইউক্রেনই জানতাম, আচ্ছা দেখি ভুল যাইতে পারে। ফ্যাক্টিটিভ ভার্ব কি আছে অপশনে? হ্যাঁ আছে। মুখস্থ জিনিস তো, মুখস্থ জিনিসে ভুল হতে পারে। পৃথিবীর রুটির ঝুড়ি ওইটা ঠিক আছে। কি বলা হয় এখানে? ছাড়া আরো সার্চ দেওয়া যাবে তো স্যার? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এখান ইসে জানতো, আমার কাছে দেন, আমি সার্চ দিচ্ছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে দেখেন, হি ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, তাই না? এই যে ড্রিমড, আবার এখানে কি আছে? ড্রিম। এটাকে বাংলায় বলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া। এই সমধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট। আমরা জানি অবজেক্ট এবং ভার্বের অর্থ যদি একই রকম হয়, অবজেক্ট এবং ভার্বের অর্থ যদি একই হয় বা একই রকম হয়, তাহলে ওই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। কগনেট ভার্ব, ঠিক আছে? আচ্ছা, রুটির ঝুড়ি ইউক্রেনকে, এই যে দেখেন এখানে তো এই যে ইউরোপ আর হচ্ছে বলছে ইউরোপের রুটির ঝুড়ি আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের রুটি, এটা আসলে প্রশ্নটা কি ছিল যে ইউরোপের হবে ইউক্রেন আর প্রেরি কি ছিল অপশনে? আচ্ছা, পৃথিবীর রুটির ঝুড়ি অপশনে প্রশ্নটা কি ছিল একটু দেখবো নাকি? আচ্ছা এখন আর আমরা দেখতেছি না, আপনারা একটু সার্চ দিয়ে ক্লিয়ার হয়ে নিয়েন, যেহেতু প্রশ্ন মানে মুখস্থ জিনিস এগুলো। পৃথিবীর রুটির ঝুড়ি বা ইউরোপের রুটির ঝুড়ি যখন উত্তর থাকে ভিন্ন, মনে করেন যে ওইখানে কি ছিল আমার মনে নাই, আমি অত বেশি পড়তে পারি না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যদি পৃথিবীর রুটির ঝুড়ি বলে, পৃথিবীর যদি বলে তাহলে হবে যুক্তরাষ্ট্র, মানে যুক্তরাষ্ট্র এর প্রেরি অঞ্চল বা প্রেরি, ওইখানে কি ছিল? ইউরোপের ছিল না কি জানি না। আর যদি বলে ইউরোপের, ইউরোপ, তাহলে ইউরোপ যদি বলে সেক্ষেত্রে হবে ইউক্রেন। হ্যাঁ আচ্ছা, ওইখানে কি ছিল একটু বলে দেন তো অপশনটা। তাহলে যদি পৃথিবীর থাকলে আপনি তাহলে যুক্তরাষ্ট্রের প্রেরি অঞ্চল দিবেন অপশনে থাকলে, আর ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। এখন কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ক্লিয়ার হলে আপনারা একটু বলেন। আর আমি আসলে দুঃখিত যে এরকম যদি ভুল ত্রুটি হয়, আপনারা একটু এগুলো কারেকশন করে নেবেন। আমার ভাই মাথায় তো সব থাকবে না, অঙ্ক ইংরেজি তো ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়, এটা তো বুঝার জিনিস, আর এইগুলো তো আলটিমেটলি মুখস্থ করার জিনিস। আমি যদি দুইটা ভুল করে থাকি আপনারা একটু এটাই করে নেবেন। এই যে কগনেট ভার্ব মানে সমধাতুজ ক্রিয়া, তার মানে এই যে দুইটা সেম হলে তখন তাকে কগনেট ভার্ব বলে। আচ্ছা পরেরটায় চলে আসি, যে কোনটা স্ট্যাটিভ ভার্ব নয়। স্ট্যাটিভ ভার্ব নয়। স্ট্যাটিভ ভার্ব মানে হচ্ছে যে কাজগুলো করতে গেলে আপনার ফিজিক্যালি কোনো ওয়ার্ক করতে হয় না। মনে করেন আমি দেখতেছি, তাকায় আছি এমনি দেখতেছি, তাই না? তারপরে দেখা যাচ্ছে আমি শুনতেছি, কান থাকলে তো অটোমেটিক শোনা যাবে, আমি শুনবো না এটা কি করা যায়? না, শব্দ হলে অটোমেটিক কানে চলে আসবে। টেস্ট, জিহ্বায় পড়লেই টেস্ট অটোমেটিক হয়ে যাবে। এই যে সি মানে অনুভব করা, থিঙ্ক মানে চিন্তা করা, এগুলোকে স্ট্যাটিভ ভার্ব বলে। তাহলে দেখেন সি মানে দেখা, এটা অবশ্যই স্ট্যাটিভ ভার্ব। টেস্ট স্ট্যাটিভ ভার্ব, ফিল স্ট্যাটিভ ভার্ব। কিন্তু লাফ মানে হচ্ছে এই যে হাসি, অট্ট হাসি, এই অট্ট হাসি লাফ মানে পরিশ্রম করতে হয়। স্মাইল যদি দিই, স্মাইল, এটা আসলে স্মাইলটা হচ্ছে আপনি বলতে পারেন যে স্ট্যাটিক ভার্ব, কিন্তু লাফ অট্টহাসি তখন কিন্তু এটা স্ট্যাটিক ভার্ব হবে না, এটা হবে ডাইনামিক বা ফিজিক্যাল ভার্ব। সুতরাং এটা হবে লাফ হবে এই প্রশ্নের উত্তর। খাইনি এখনো শেষ করে। আচ্ছা শেষ, আপনি খান আর দেখেন, আর কয়েকটা জিনিস আছে এটা দেখতে হবে। আচ্ছা, কোনো একটা জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতার কাছে মানে কোনো একজন নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা আবার 20% লাভে ওই জিনিসটা কি করছে? বিক্রি করছে। বলছে জিনিসটার নির্মাণ খরচ যদি 100 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত? মানে এই যে একজন 20 টাকা 20% লাভ করার পরে আর একজন 20% লাভ করলো, তাহলে মোট কত টাকায় বিক্রি করা হলো, তাই তো? তার মানে আমরা যদি এই জিনিসটা এইভাবে করি দেখি হয়নি। 100 এর 20% এর 20% তো না, 120% এর 120% মানে দুইবার লাভ হয়েছে না 100 করে। দেখি মেলে কিনা আগে দেখে নি, যদি মেলে তাহলে আপনাদেরকে বলবো যে এইভাবে করবেন। আচ্ছা 1 2 1 2 1 2 1 2, তার মানে হচ্ছে 44 টাকা লাভ, 44 টাকা, তাই না? 12 12 144, হ্যাঁ 144। ঠিক আছে, দেখেন
এই যে এইগুলো হচ্ছে কিভাবে করবেন, যে যখন এই যে 2 বার লাভ, 3 বার লাভ বা একবার লাভ একবার ক্ষতি এইগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি তো মূল জানিস যে মূল জানিসটা তো 100%, আর সর্বদা ক্রয় মূল্য তো 100%ই হয়। তাই এখানে 100% যেহেতু আছে, এই 100% থেকে একজন 20% লাভ করছে, মানে সে 120% দামে বিক্রি করছে। এরপরে এই যে দামটা হচ্ছে তার উপরে আবার একজন 20% লাভ করছে, মানে 120%। 120% মানে তো 120/100, তাই না? এবার দেখেন আপনি কাটাকাটি করেন, অরিজিনাল একদম লাস্টে যে দামটা কত আছে পেয়ে যাবেন 144। তার মানে সর্বশেষ মূল্য পেতে গেলে এইভাবে করা যায়, 144 হবে এই প্রশ্নের উত্তর। আরো অনেক ভাবে করা যায়, আমি এই টেকনিকটা বলে দিলাম, এইভাবে করবেন। এটা খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। প্রতিটি 3600 টাকা দরে দুটি টেবিল বিক্রয় করা হলে একটি 20% লাভে আর একটা 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার মানে 3600 টাকা করে দুইটা বিক্রি করা হয়েছে। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 36 দুগুণে 7200 টাকা। আচ্ছা, 7200 টাকা হচ্ছে বিক্রয় করা হয়েছে, বিক্রয়। আচ্ছা, 7200 টাকা বিক্রয় করা হয়েছে। এখন বলছে একটাই 20% ক্ষতি, একটাই 20% লাভ। আমরা এই জিনিসটা এইভাবে একটু পড়বো। দেখেন, এটা হলো সর্বদা এইভাবে করতে হয় যে লাভ বা ক্ষতির পরিমাণ, এটা যখন সমান পরিমাণ লাভ আর সমান পরিমাণ ক্ষতি হয়, কোনো একটা জিনিস বিক্রয় করার পরে সমান পরিমাণ লাভ সমান পরিমাণ ক্ষতি, এখানে মান দেওয়া আছে, আপনি কিভাবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কিভাবে বের করবেন। মনে রাখবেন যে এইগুলোতে সবসময় ক্ষতি হয়, ঠিক আছে, সবসময় ক্ষতি হয়, লাভ হয় না, মানে ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। এখন ক্ষতির পরিমাণ কতটুকুন হয় জানেন, এটার একটা শর্ট সিস্টেম আছে। নিচেই দিবেন হচ্ছে 10 আর উপরে দিবেন লাভ বা ক্ষতির পরিমাণ, এই যে 20% আছে না, 20%, এটাকে আপনি স্কোয়ার করেন। এটাকে স্কোয়ার করলে দেখবেন যে আপনি পাচ্ছেন যে কত পার্সেন্ট ক্ষতি হয়, কত পার্সেন্ট ক্ষতি হয়। তাহলে আপনি এটা কাটাকাটি করেন, মানে এখানে এটা 2 হচ্ছে, 2 দ্বিগুণ 4%, তার মানে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 4%। আপনাকে বলছে যে সর্বমোট কত টাকা ক্ষতি হলো, তাই না? তার মানে আপনার এই যে বিক্রিটা করছেন, এটা তো 4% ক্ষতিতে যখন বিক্রি করছেন তখন এটা হয়েছে, তাই না? 4% ক্ষতিতে বিক্রি করছেন। এই যে আমরা দেখলাম যে আমি যখন দুইটা জিনিস, একটা 3600 করে 7200 টাকা বিক্রি করছি, তখন টোটাল আমার সর্বমোট ক্ষতি হয়েছে 4%। কিন্তু 4% তো আপনার উত্তরে নাই, তাই না? তাহলে 4% ক্ষতি হয়েছে, মানে এটা হচ্ছে আমার কত পার্সেন্টের মান স্যার, 96%-এর মান। তার মানে আমরা এখানে কিন্তু বলতেই পারি যে 96% সমান হচ্ছে 7200। তাহলে 100%-এর মান কত হবে, 100%-এর মান হবে যে 7200/96 গুণ 100, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3 4 24 দুগুণই হচ্ছে কত, 48, 3 24 72। আমরা এটা যদি একটু কাটাকাটি করি, তাহলে 3 24, 3 কুড়ি 60, 3 4 12, তাহলে 3 24 72, এই দুইটা শূন্য এখানে রেখে দিলাম। আর 4 24-এ কত, 4 24-এ হচ্ছে 96। এই 4 দিয়ে আবার এটাকে যদি আমরা কাটি, 4 25-এ 100, তাহলে এখানে হবে হচ্ছে 0 0, দুইটা শূন্য বসায় দিলাম, আর 3 25 75। তার মানে আমার অরিজিনাল জিনিস যেটা ছিল, আমি 4% ক্ষতিতে যখন বিক্রি করছি 7200 টাকা, আর ওইটার আসলে 100%-এর মান হচ্ছে 7500 টাকা। তাহলে আমি 7500 টাকার জিনিস যখন 7200 টাকায় বিক্রি করতেছি, তখন আমার কত পার্সেন্ট, কয় টাকা ক্ষতি হচ্ছে, কয় টাকা ক্ষতি আছে এখন আর বুঝতে কারো অসুবিধা নাই যে 300 টাকা ক্ষতি হচ্ছে, মানে 7500 টাকার জিনিস আমি 7200 টাকায় বিক্রি করছি, তাই না? তাহলে আশা করি সবাই আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন একদম সুন্দরভাবে। আপনারা এই টেকনিকগুলো কাজে লাগায় অঙ্ক করবেন, দেখবেন যে অঙ্ক পানি পানি হয়ে যাবে। এগুলো আসলে সময় সাপেক্ষ, এরকম হুট করে বলে দিলেই অঙ্ক হয়ে যায় না। অঙ্কের জন্য কি করতে হয়, একটু সাধনা করতে হয়, সেটার জন্য বড় বড় ক্লাস করতে হবে। এখন বড় ক্লাস যে করবেন, এখন তো হচ্ছে সলভ ক্লাস। স্যার এই যে কমেন্টগুলো একটু দেখেন তো। আচ্ছা, সলভ ক্লাস, এইখানে যদি আমরা আসি যে 10 টাকায়, মানে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করা হলো। আচ্ছা, তাহলে 100 তো সেমই আছে, তাহলে এটা দিয়ে আমার কোনো কাজ নাই। মানে টাকা যদি সেম থাকে তখন ওটা দিয়ে আর আমার কোনো কাজে লাগে না। তার মানে 10টা ডিম কিনছি যে টাকা দিয়ে, 8টা ডিম যখন আমি বিক্রি করে দিচ্ছি, তখন আমার কি হচ্ছে, তখন কিন্তু আমার ওই দাম উঠে যাচ্ছে। মানে 8টা বিক্রি করলেই আমার 2টা লাভ থাকতেছে। মানে দেখেন, এই জিনিসটা যদি এইভাবে আপনি হিসাব করেন যে 8টা, যে মানে যে টাকা দিয়ে আপনি 10টা কিনছিলেন,
আপনি 8টা বিক্রি করেই ওই টাকা পেয়ে যাচ্ছেন, তাহলে হাতে আপনার 2টা থেকে যাচ্ছে না, তার মানে 8টাতে আপনার লাভ থেকে যাচ্ছে 2টা, তাহলে 100টাতে কতটা হবে পার্সেন্টেজ যদি করেন, এটা দিয়ে এটারে কাটেন 4, 4 দিয়ে এটাকে কাটেন 25, তাহলে 25% হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এত কিছু দেখার দরকার নেই। আপনি যদি দাম একই থাকে তাহলে সবসময় কি করবেন, যে যেটা বিক্রি করতেছেন বিক্রয় মূল্যটা নিচে দিয়ে কয়টা বেশি বা কম থেকে যাচ্ছে, 2টা এক্সট্রা থেকে যাচ্ছে মানে 2টা লাভ। 8টা বিক্রি করেই আপনি 10টার দাম পেয়ে যাচ্ছেন মানে 2টা আপনার লাভ হচ্ছে, ওটাকে 100% দেবেন, দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু আগেরটার মতো না। এই জায়গায় আপনি কি করবেন, যে আপনি এখানে দেখেন 10 টাকায় 12টি, আবার এখানে আছে 12 টাকায় 10টি, 10 টাকায় 12টি আর 12 টাকায় 10টি আছে। এটা আপনি এখানে 10 টাকায় 12টি আর 12 টাকায় 10টি আছে, মানে উল্টো পাল্টা আছে না, আপনি একই করে নেবেন। আপনি এভাবে করে নিতে পারেন যে 10 মানে 12টি টি টি সমান করে নেন, এখানে 12টি আছে এখানে 10টি আছে, আপনি ওই জায়গায়ও 12টি করে নেন। 12টি মানে এখানে যদি আমি বলি যে 12টি মানে 10 টাকায় 12টি, তাহলে এখানে 12টি 10টি, আচ্ছা ওইখানে আমরা করি যে 10টির বিক্রয়, 10টির না, আমরা এখানে 12টির আমরা এখানে লিখলাম যে 12টির এত টাকায় কিনে, পেয়ারা কিনে 10 টাকায় 12টি, তাহলে 12টির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাই তো 10 টাকা। আচ্ছা, এইবার আমি ওইখানে আছে আমার 10টির বিক্রয় হচ্ছে 10টির বিক্রয় 12 টাকা, অতএব একটির বিক্রয় হবে 12 ভাগ 10 ভাগ 12টির বিক্রয় হবে, 12টির বিক্রয় মূল্য হবে হচ্ছে 12 গুণ 12 ভাগ 10, তার মানে এখানে করলে হবে না 12 12 144, মানে 144 ভাগ 10 দিলে হবে না 14.4। আচ্ছা দেখেন, এইটুকু অঙ্ক আপনার একটু করে নিতে হবে। কি করতে হবে, এইখানে দেখেন 12টির ক্রয় মূল্য আছে আর এইখানে দেখেন 12টির বিক্রয় মূল্য আছে, তাহলে 12টির ক্রয় মূল্য কত 10 টাকা আর 12টির বিক্রয় মূল্য কত 400 মানে 14.4 টাকা, তার মানে আপনার 10 টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন কত 14.4 টাকা, মানে 10 টাকায় আপনার লাভ হচ্ছে 4.4 টাকা, 10টায় লাভ হচ্ছে 4.4 টাকা, মানে 10টায় লাভ যদি হয় 4.4 টাকা, তাহলে 100 টাকায় কতটা লাভ হবে, তাহলে আপনি এটা কাটাকাটি করেন আর এই জায়গায় যদি আপনি এটা গুণ করে দেন তাহলে দেখেন 44% হয়ে যাচ্ছে। 44% হবে এই প্রশ্নের উত্তর। 44% কিভাবে হলো, আমি বলবো যে এগুলো সমান করে নেবেন। এইখানে আছে না 12টি, আপনি এইখানে টি তো ওইখানে আছে 10টি, এই 10টিরেও আপনি 12টি করে নেন, তাহলে 12টির ক্রয় মূল্য 10 টাকা এখানে দেওয়াই আছে। এবার এই 10টির বিক্রয় মূল্য ছিল, আপনি 12টির বিক্রয় মূল্য বের করেন, 12টির বিক্রয় মূল্য 14.4, তার মানে আপনি 10 টাকার জিনিস এখন বিক্রি করতেছেন 14.4, তার মানে এই কথার অর্থ হলো 10 টাকায় আপনার লাভ হচ্ছে 4.4, তাহলে 100 টাকায় কত 100% গুণ দিলেই দেখবেন যে 44% হয়ে গেছে। 44% হয়ে গেছে, তাহলে আমরা এখানে দেখলাম এই প্রশ্নের উত্তর হবে 44%। আচ্ছা আমরা পরেরটায় যাই। 200 টাকার কমলা 8 টাকায় বলছে, 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে, এইগুলো প্রশ্ন একদম খুবই সহজ প্রশ্ন, 40% লাভ হবে। এটা আমি উত্তর বলে দিচ্ছি, আমরা আর এখন সব অঙ্ক ব্যাখ্যা করতেছি না, এটা উত্তর হবে 35%। আপনারা একটু এটা দেখে নেবেন, আমাদের আর মনে হয় 15টা এখানে দেওয়া ছিল। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আশা করি আপনারা এতক্ষণ যে ক্লাসটা দেখেছেন অনেক বেশি উপকৃত হয়েছেন, এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না ভর্তি হননি, অবশ্যই প্রথমে আপনারা বলবেন যে ক্লাসটা কেমন লাগলো, এবং ক্লাসটি কেমন লাগার পাশাপাশি আজকে আমরা টিউটোরিয়ালের থেকে একটা বিরাট অফার নিয়ে আসছি। যারা এতক্ষণ ক্লাস করলেন তারা তো বুঝলেন যে আলটিমেটলি এইখানের টিচারগুলো কত বেশি কোয়ালিফাইড, অথবা কিভাবে পড়ায়, পড়ানোর স্টাইলটা কেমন। যদিও এখানে আমরা কোশ্চেন সলভ করছি জন্য অনেক প্রশ্নের উত্তর ওইভাবে আসলে স্কিপ করা লাগছে, কিন্তু আমরা ব্যাখ্যামূলক ভাবে প্রত্যেকটা টপিক কিন্তু ভিন্ন ভিন্ন টিচাররা ধরে ধরে এগুলো আমরা সমাধান করে থাকি। সুতরাং যারা এখনো চাকরির প্রস্তুতি নিতে শুরু করেছেন, এখনো কোনো ব্যাচে ভর্তি হননি বা কোনো কোর্সে এনরোল করেননি, আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক মানে সাদর সম্ভাষণ জানিয়ে অভিনন্দন জানাচ্ছি যে আমরা কিন্তু
একদম সরকারি চাকরির কম্বাইন্ড ব্যাচ। কম্বাইন্ড মানে হলো যে প্রাইমারি, নিবন্ধন এবং 10তম থেকে 20তম গ্রেডের সকল চাকরির নতুন যে কোর্সটা শুরু করেছি, যেখানে আপনি কি কি পাচ্ছেন, যেখানে আপনি আলটিমেটলি পাবেন হচ্ছে এই কম্বাইন্ড কোর্সের একদম প্রথম কথা হলো যে এই যে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। তার মানে একবার ভর্তি হলে আপনাকে আর ভর্তি হতে হবে না। যারা ক্লাস করেছেন তারা কমেন্ট না করে যাবেন না, সবাই একটু কমেন্ট লাভ রিয়াক্ট, আর যারা এখনো শেয়ার করেন না শেয়ার দিয়ে যাবেন। এত পরিশ্রমের বিনিময়ে একটা শেয়ার আমরা দাবি করতেই পারি, তাই না? অবশ্যই একটা শেয়ার দিবেন। তাহলে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। এইবার এইখানে থাকছে কি, আপনি একবার ভর্তি হলে আর আপনার ভর্তি হতে হচ্ছে না। দেখেন এখানে প্রাইমারি কোর্স আছে, প্রাইমারি থাকছে, প্রাইমারির সাথে নিবন্ধন এবং থাকছে 10তম থেকে 20তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি। আমরা কিন্তু এই যে বই সহ, স্যার একটা দুইটা বই দেখানো যায় কিনা আমাদের ভাই বোনদেরকে একটু দেখেন তো। তাহলে দেখেন এই যে আমাদের কাছে কিন্তু কি আছে, এরকম ভাবে প্রত্যেকটার স্পেসিফিক বই রয়ে গেছে, যে একদম সুন্দর সাজেশন মূলক বই। এইগুলো যদি আপনি পড়েন, এরকম 4টা বই আপনি পেয়ে যাবেন একদম 1200 টাকা প্রায় সমমূল্যের 4টা বই, 4টা লেকচার, এবং আমি বলবো যে লেকচার না, এটা 4টা গাইডলাইন মূলক সাজেশন ভিত্তিক বই কিন্তু আপনি পেয়ে যাবেন। যেরকম এই যে আছে প্রাইমারি, আবার আমাদের আছে নিবন্ধনের বই। স্যার নিবন্ধনের একটা দেখানো যায় কিনা একটু দেখেন তো, নিবন্ধন বা 10তম থেকে 20তম গ্রেডের জন্য। এই যে মনে করেন যে আমরা যদি বলি যে এই যে দেখেন 10তম থেকে 20তম গ্রেডের জন্য আছে, এটা আছে প্রাইমারির জন্য, আবার আছে নিবন্ধনের জন্য, নিবন্ধনেরও তো আছে। সব মিলায়ে এরকম 4টা গাইডলাইন মূলক বই আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই 1200 টাকার সমমূল্যের বই দেওয়ার পরেও আপনাদেরকে আমরা যে কোর্সটা কমপ্লিট করাবো, এই কোর্সের মূল্য কত রাখছি জানেন? এই কোর্সের মূল্য আমরা রাখছি মাত্র, এই দেখেন এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে মাত্র 1450 টাকা। মাত্র কত টাকা? 1450 টাকা। সুতরাং আপনি নিবন্ধন প্রাইমারি এই যে আজকে শেষ হয়ে যাচ্ছে, মানে এর মানে কি প্রাইমারির পরীক্ষা পৃথিবীতে আর আসবে না নাকি? প্রাইমারির পরীক্ষা তো অবশ্যই এই সামনে বছর আবার আসবে। আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন, এখন থেকে ভর্তি হবেন। তাহলে প্রাইমারি, নিবন্ধন, তারপরে 10তম থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা খুবই দ্রুত কিন্তু আমাদের নিবন্ধনের একটা সার্কুলার চলে আসতেছে। এই সকল কোর্সটাকে কম্বাইন্ড করে আমরা যদি আলাদা ভাবে ভর্তি নিতাম, তাহলে অন্তত 3045 টাকা হতো আমাদের ভর্তি মূল্য। কিন্তু সেই মূল্য আপনি একবার অ্যাডমিট হয়ে আর জীবনেও ভর্তি হওয়া লাগতেছে না। আপনি এই সুযোগ সুবিধার মাধ্যমে কি পাচ্ছেন, এখানে যারা 10তম থেকে 20তম গ্রেডে ভর্তি হতে হবে নাকি না, যারা আছেন তাদের ভর্তি হওয়া লাগবে না, যারা ভর্তি আছেন তাদের জন্য আর ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? সুতরাং আপনারা যারা ভর্তি হননি এখনো পর্যন্ত আমাদের